তো ত্রিভুজ এটা নর্মালি আমাদের জানা আছে তিনটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রই ত্রিভুজ, বা তিনটা সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র ওটাই হচ্ছে ত্রিভুজ। এই যে তিনটা বাহু যদি এভাবে নেই, আবদ্ধ এই ক্ষেত্রটাই ত্রিভুজ, বা তিনটা সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রটাই যে আবদ্ধ যে ক্ষেত্রটা এটার নাম হচ্ছে ত্রিভুজ। এটা তেমন কিছু না, বা তিনটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রই হচ্ছে ত্রিভুজ। তো বিষয় হচ্ছে যে কোনো জিনিস হতে গেলে ন্যূনতম কিছু বৈশিষ্ট্য হতে হয়। যেমন মানুষ হতে গেলে আমাদের ন্যূনতম কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক তেমন ত্রিভুজ হতে গেলে ন্যূনতম কিছু বৈশিষ্ট্য আছে। তো এই বৈশিষ্ট্যগুলো এগুলো বলতে পারেন ত্রিভুজের বৈশিষ্ট্য, বলতে পারেন ত্রিভুজের ধর্ম, বলতে পারেন ত্রিভুজের সীমাবদ্ধতা, মানে ত্রিভুজ মাত্রই এই বিষয়গুলো থাকবেই মাস্ট। তো এই বিষয়গুলো এখন আমরা জানবো। যে কোনো ত্রিভুজ মাত্র আমরা এখন ত্রিভুজ হতে গেলে কি থাকতে হবে, কি থাকা বাধ্যতামূলক, এই জিনিসগুলো আগে জানবো। ত্রিভুজের ধর্মগুলো কি, মানে ত্রিভুজ মাত্রই এগুলো হবে। সো সিম্পল, খেয়াল করেন ত্রিভুজের বেসিক কিছু বিষয় এগুলো। ত্রিভুজের তিনটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজের তিনটা বাহু থাকতে হবে, তিনটা বাহু না থাকলে কি সে ত্রিভুজ হবে? এবং তিনটা কি থাকতে হবে, কোণ থাকতে হবে, এবং এই কোণ তিনটার যোগফল মাস্ট বি 180 ডিগ্রি। এই কোণ তিনটার যোগফল হচ্ছে 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজ মাত্রই, এখন পর্যন্ত আমি বলছি আমরা কোনো ত্রিভুজের নামই জানি না, ত্রিভুজ মাত্রই এই ধর্মগুলো থাকবে। নাম্বার ওয়ান, তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। এটা যদি আমি বুঝাই একটু বলি তাও বোঝা যায় যে এটা একটা আয়তক্ষেত্র, সবাই জানি 4টা 90 ডিগ্রি, 4টা 90 ডিগ্রি যোগ করলে হয় 360 ডিগ্রি, 4টা 90 ডিগ্রি যোগ করলে 360 ডিগ্রি। 360, একটা ত্রিভুজ হচ্ছে একটা আয়তক্ষেত্রের অর্ধেক, একটা ত্রিভুজ হচ্ছে একটা আয়তক্ষেত্রের অর্ধেক। তাহলে 4টা কোণ মিলে যদি 360 ডিগ্রি হয়, 3টা কোণ মিলে হয় 180 ডিগ্রি। আপনি এখন ভাবতেছেন এগুলো 90 90 করে নিয়েছেন, তাই আপনি যখন এই কোণটা 90 থেকে বাড়াবেন, অটো এই উপরের কোণ দুইটা এটাও কমে যাবে, এটাও কমে যাবে, সেম হারে কমে যাবে। অর্থাৎ তিনটা কোণের যোগফল ত্রিভুজের 180 কম বেশি হওয়ার কোনো স্কোপ নেই। ত্রিভুজ মাত্রই যে কোনো তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। যে কোনো বলতে যে ভিতরের কোণ তিনটা, অন্তস্থ কোণ তিনটির যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তারপরে দেখেন নরমাল বিষয়, ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যোগ করবেন। ধরেন এই বাহুটা তুলে নিয়ে আসলেন, এখানে আনলাম, তারপরে এই বাহুটা, এটা কিন্তু ধরেন এটা 2 মিটার, এই বাহুটা তুলে নিয়ে এখানে বসাই দিলেন, ধরেন এটা 5 মিটার, এটা ছিল 2 মিটার, টোটাল কত মিটার হয়ে গেল? 7 মিটার। এই দুইটা বাহু, এই বাহু তুলে এখানে দিলাম, এই বাহু তুলে এখানে দিলাম, 5 2 7। 3 নম্বর বাহু, এটা 5 মিটার মনে করেছিলেন, 3 নম্বর বাহু নিশ্চয়ই এই দুইটা যোগফলের থেকে কম হবে। অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যদি আপনি যোগ করেন, তৃতীয় বাহুটার থেকে যোগফলটা বড় হবে। তাহলে এখানে নিশ্চয়ই সমানও হওয়া যাবে না, যে কোনো দুইটা সমান হওয়া যাবে না। ধরেন এটা 3 মিটার, ধরেন এটা 4 মিটার, এটা 2 মিটার, এটা 4 মিটার, এই দুটো যোগ করলে কত হয়? 6। এই দুটো যোগ করলে কত হয়? 7। ব্যাপারটা যা বুঝাচ্ছি, ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যোগ করলে তৃতীয় যে কোনো বাহুর থেকে বড় হবে। আমি এই দুইটা বাহু যোগ করছি, ছোট দুইটা এই দুইটা যোগ করছি, আপনি যদি এই দুইটাও যোগ করেন, দেখেন 4 আর 2 6 হবে, 3 নম্বর বাহু তখন এটা 5-এর থেকে বড়, না হলে ত্রিভুজ হবে না। কেন হবে না এটাও যদি দেখতে চান, দেখেন সাপোজ একটা বাহু নিলাম, এটা নিলাম 10 মিটার, এটা নিলাম 10 মিটার, এটা নিলাম হচ্ছে ধরেন 2 মিটার, আর একটা নিলাম 1 মিটার, ওইখানে কি যাইতে পারবে? তাহলে কি ত্রিভুজ হবে? হতে পারবে না। মানে এর অর্থ বুঝাচ্ছি, যে কোনো দুইটা বাহু যোগ করলে তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে, যোগফলটাকে বড় হতে হবে। যে কোনো দুইটা বাহু যোগ করলে তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে। এই দুইটা যোগ করলে তৃতীয় বাহুর থেকে বড় হয়েছে শুধু তা হবে না, যে কোনো দুইটা যোগ করে তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে, নাহলে সেটা ত্রিভুজেই হবে না। এই জন্য বেটার সবসময় ছোট বাহু দুইটা যোগ করব, ছোট বাহু দুইটা যদি যোগ করি বড়টার থেকে যদি বড় হয়, তাহলে অবশ্যই সেটা ত্রিভুজ হবে। না হলে বড় বাহু দুইটা যোগ করলে তো এমনিতেই ছোট বাহুটার থেকে বড় হবে। বিষয়টা কি বুঝছেন? ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে কি হয়? বড়। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হয়। আচ্ছা, তারপরে দেখেন একটা বিষয়, সেম ভাবে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যদি বিয়োগ করেন,
বিয়োগফলটা ছোট হয়ে যাবে তৃতীয় বাহুর থেকে। কেমনি? ধরেন এই বাহুটা তুলে নিলেন, এই বাহুটা তুলে নিলেন এইখানে, তারপরে এই বাহুটা তুলে, এই দুইটা বাহু তুললাম, মানে যদি আমরা দুইটা বাহুকে বিয়োগ করি, এই বাহুটা থেকে ধরেন এই বাহুটা বিয়োগ করলাম, ধরেন এই বাহুটা তুলে আনলাম, এত বড় হইলো, এই বাহুটা তুলে যদি এখানে বসাই, মানে এটুক যদি বাদ দেই, এইটুক যদি বাদ দেই, এই বাহু থেকে এই বাহু যদি বাদ দেই, এই বাহু থেকে এই বাহুটা ছোট হয়ে যাবে না? অবশ্যই ছোট হয়ে যাবে। অর্থাৎ বিয়োগ করলে, যে কোনো দুইটা বাহু বিয়োগ করলে তৃতীয় বাহুর থেকে ছোট হবে, বিয়োগফলটাই ছোট হবে। আর যোগ করলে যোগফলটা তৃতীয় বাহুর থেকে বড় হবে। বুঝছেন? না হলে ত্রিভুজ আট করা সম্ভব না। ধরেন আমি একটা বাহু দিলাম, ত্রিভুজের মান দিলাম 1 2 3, একটা ত্রিভুজের তিনটা বাহুর মান দিলাম, এটা দিয়ে কি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? কখনোই সম্ভব না। কারণ এই দুইটা যোগ করলে কত হচ্ছে? 3। যোগফলটা অবশ্যই তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে, তাহলে এটা ত্রিভুজ অঙ্কন সম্ভব না। আবার যদি এই 2 4 এখানে দিলাম 10, এটা কি ত্রিভুজ হবে? হবে না। এই দুটা যোগ করলে তৃতীয় বাহুর থেকে ছোট হচ্ছে, যোগফলটাকে অবশ্যই বড় হতে হবে। আপনার যদি এভাবেও থাকে, ধরেন 4 5 এখানে দিলেন 1, আপনি এখন চিন্তা করতেছেন এই দুটো যোগ করলে তো যোগফল বড় হচ্ছে, তাহলে ত্রিভুজটা হবে না। তাও ত্রিভুজ হবে না। ত্রিভুজ হতে গেলে যে কোনো দুইটা বাহু যোগ করে তৃতীয় বাহু থেকে বড় হতে হবে। এই জন্যই আমাদের সব থেকে বুদ্ধিমান উপায় হচ্ছে ছোট বাহু দুইটা যোগ করবো। ছোট বাহু কোন দুইটা? 4 আর 1 5, যোগফল 5, তাহলে তৃতীয় বাহু তখন এটা থেকে এটা বড় হইলো না, সমান হইলেও ত্রিভুজ হবে না। অর্থাৎ এখান থেকে আমরা দুইটা মেসেজ পেলাম, ত্রিভুজ মাত্রই যে কোনো দুই বাহু যোগ করলে যোগফলটা তৃতীয় বাহু থেকে বড় হবে, আর বিয়োগ করলে বিয়োগফলটা তৃতীয় বাহু থেকে ছোট হবে। এরপরে দেখেন, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যদি আমি মধ্যবিন্দু নেই, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু নিলাম, এই মধ্যবিন্দু দুইটা যদি যোগ করি, যে সংযোজক সরলরেখাটা পাবো, এই সরলরেখাটা দেখেন মধ্যবিন্দু হয়তো একটু কম বেশি হয়েছে, এটা এইখানে হয়তো, এই যে এই মধ্যবিন্দু দুইটা যদি যোগ করি, ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দু যোগ করলাম, মধ্যবিন্দু যোগ করলে এই যে যোগফলটা, এই রেখাটা, এই সরলরেখাটা, তৃতীয় বাহু কিন্তু তখন এইটা, এই দুইটা বাহু যেহেতু যোগ করছি, ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দু দুইটি যদি যোগ করি, এই যোগফলটা বা এই সংযোজক সরলরেখাটা তৃতীয় বাহুর সমান্তরাল, মাস্ট বি সমান্তরাল। দেখেন সমান্তরাল দেখা যাচ্ছে না? সমান্তরাল মানে কি? সমান দূরত্ব, তৃতীয় বাহুটা সমান্তরাল হবে, এবং শুধু সমান্তরালই না, এই বাহুটা যা হবে তার অর্ধেক ওইটা হবে, এই বাহুটা যা হবে তার অর্ধেক। এই বাহু যদি 10 হয়, এই বাহুটা হবে 5, এই বাহুটা যদি হয় 6, এই বাহুটা হবে 3। বুঝছেন কি? এটা যদি 3 হয়, এটা 6। অর্থাৎ ত্রিভুজের আপনার এই দুটা বাহু যে যোগ করলেই এমন হবে তা না। আপনি যদি এমন দেখেন, সাপোজ আমি সাপোজ আমি এই বাহুটার মধ্যবিন্দু এটা, আর এই বাহুটার মধ্যবিন্দু এটা, এই দুইটা বাহুর মধ্যবিন্দু যখন আমি যোগ করব, তখন তৃতীয় বাহু কিন্তু এটা, তৃতীয় বাহুর এটা দেখেন সমান্তরাল হয়েছে এবং এটার অর্ধেক হয়েছে। এটা যদি 10 হয়, এটা 5 হবে, এটা যদি 6 হয়, এটা 3 হবে। কথা কি বুঝছেন? কথা কি বুঝতে পারছেন আপনারা? ওকে, ক্লিয়ার? আচ্ছা, অর্থাৎ এখানে আমরা তিনটা মেসেজ পেলাম, ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যোগ করলে যোগফলটা তৃতীয় বাহুর থেকে বৃহত্তম হবে, এবং যে কোনো দুইটা বাহু বিয়োগ করলে বিয়োগফলটা তৃতীয় বাহুর থেকে ছোট হবে, এবং ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাটা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। এগুলো ত্রিভুজ মাত্রই হবে। আর একটা মজার বিষয় দেখেন, একটা ত্রিভুজ আপনি খেয়াল করেন, এখানে সব থেকে বড় বাহু কোনটা? এই বাহুটা নিশ্চয়ই বড়, তাহলে এই বাহুর বিপরীত কোণ কোনটা? এইটা। বড় বাহুর বিপরীত কোণ দেখেন সব থেকে বড়। এই ত্রিভুজের তিনটা যে বাহু আছে, তিনটা কোণ আছে, সব থেকে বড় কোণ এটা। আরো একটু স্পষ্ট করে দিতে চাইলে এইভাবে দেই। এইবার দেখেন
সব থেকে বড় বাহু কিন্তু এইটা, এইটার বিপরীত কোণ এটা। বড় বাহুর বিপরীত কোণ বড় হয়। আবার আমরা বলতে পারি কি বড় কোণের বিপরীত বাহু বড় হয়। এখানে বড় বাহুর বিপরীত কোণ এটা বড়, তাহলে বড় কোণের বিপরীত বাহু বড়। এখানে সব থেকে ছোট বাহু কোনটা? এইটা। নিশ্চয়ই বাহু বুঝতেছেন, এই বাহুটা ছোট তিনটা বাহুর মধ্যে। এর বিপরীত কোণ কোনটা? এইটা। তাহলে ছোট বাহুর বিপরীত কোণ ছোট। দেখেন ত্রিভুজের তিনটা কোণের মধ্যে সব থেকে ছোট কোণ এইটা, তাহলে বুঝতে হবে ওর বিপরীত বাহুটা ছোট। আবার দেখেন বড় কোণের বিপরীত বাহু বড়, ছোট কোণের বিপরীত বাহু ছোট। এই জিনিসগুলোই মানে বইয়ের মধ্যে এমন ঘুরায় পেঁচায় দেবে বলবে, এই থিম কিন্তু এটাই। কিভাবে বলবে জানেন? একটা ত্রিভুজ অঙ্কন করা হলে বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা কেমন হবে, মানে ঘুরায় পেঁচায় বললো। ব্যাপারটা বুঝাইলো, মানে বড় বাহুর বিপরীত কোণটা ছোট বাহুর বিপরীত কোণের থেকে কেমন হবে। বড় বাহুর বিপরীত কোণটা অবশ্যই বড় হবে এই ছোট বাহুর বিপরীত কোণের থেকে, মানে এই কোণটা এই কোণের থেকে কেমন হবে, বড় হবে। আবার এমনও বলতে পারে ছোট বাহুর বিপরীত কোণ বড় বাহুর বিপরীত কোণের থেকে কেমন হবে, ছোট হবে। তার মানে আমরা এটাও বলতে পারি সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়, সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। যদিও আমরা ত্রিভুজের নামকরণ জানি না, সমবাহু ত্রিভুজ অন্তত অনেকেই জানি, একটু পর তো আমরা জানবোই এগুলো। সমবাহুর কোণগুলো সমান না, এই জন্য ওর বাহু তিনটাও সমান। সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। তবে একটা মেসেজ আছে, একটা মেসেজ কি, সব থেকে বড় বাহু কোনটা ছিল দেখেন, সব থেকে বড় বাহু ছিল এটা, এর সংলগ্ন কোণ কিন্তু এই দুটা। বড় বাহুর বিপরীত কোণ বড়, কিন্তু বড় বাহুর সংলগ্ন কোণগুলো সবসময় সূক্ষ্ম কোণ হয়। বড় বাহুর সংলগ্ন যে কোণগুলো, এই কোণগুলো সবসময় সূক্ষ্ম কোণ হয়। কথা কি ক্লিয়ার? ছোট বাহুর বিপরীত কোণ ছোট, বা ছোট কোণের বিপরীত বাহু ছোট, বড় কোণের বিপরীত বাহু বড়। আবার বড় বাহুর বিপরীত কোণ বড়, বড় কোণের বিপরীত বাহু বড়, কিন্তু সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, বা সমান সমান কোণের বিপরীত বাহু সমান। বা আমরা এটাও বলতে পারি যে ত্রিভুজ যে কয়েকটা বাহু সমান সেই কয়েকটা কোণও সমান। আচ্ছা, আবার বড় বাহু সংলগ্ন কোণগুলো কেমন হয়? একটা ত্রিভুজের বড় বাহু সংলগ্ন কোণগুলো সূক্ষ্ম কোণ হয়। একটা ত্রিভুজের বড় বাহু সংলগ্ন কোণগুলো কেমন হয়? সূক্ষ্ম কোণ হয়। আচ্ছা, এগুলো ত্রিভুজ মাত্রই হবে। আমরা কিন্তু কিছু কিছু বিষয় জানতেছি, এগুলো ত্রিভুজ করার আগে, ত্রিভুজ বোঝার আগে, ত্রিভুজ জানার আগে এই বিষয়গুলো ত্রিভুজ সম্পর্কে আপনাকে জানতেই হবে, ভিতরে থাকতেই হবে, নাহলে ত্রিভুজ সম্পর্কে আপনি আগাইতে পারবেন না। কথা কি ক্লিয়ার? আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? আপনারা কি বুঝতে পারতেছেন আমি কি বুঝাচ্ছি? ওকে, তাহলে বুঝতেছেন, গুড। এখন আরো কয়েকটা ত্রিভুজের আমরা ধর্ম বুঝি। যে কোনো একটা ত্রিভুজকে যদি একটা বাহু একদিকে বর্ধিত করেন, বাইরে যে কোণটা উৎপন্ন হবে এটার নাম হচ্ছে বহিস্থ কোণ, আর ভিতরের গুলো হচ্ছে অন্তস্থ কোণ। তাহলে এই যে বহিস্থ কোণটা হইলো না, একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে একদিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণটা, মানে এই কোণটা তার সংলগ্ন অন্তস্থ কিন্তু এইটা, এই বহিস্থ কোণের সংলগ্ন অন্তস্থ, আর বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে এইটা এবং এইটা, এই কোণের বিপরীত অন্তস্থ কোণ। এই কোণটা, এই বহিস্থ কোণটা তার বিপরীত অন্তস্থ কোণ দুইটার যোগফলের সমান হয়। এই কোণটা এই দুইটা কোণের যোগফলের সমান হয়। কেমনে দেখেন, এটা যদি স্লাইড থাকতো এখানে, এটা তুলে আমি এখানে বসাইতাম, এই কোণটা এইভাবে খাইতো, বা একটু কম বেশি হতে পারে, আমার এটা বসাইতে হয়তো বা একটু নিচে, আর এই কোণটা উল্টাই দিলে এখানে বসে যেত। অর্থাৎ এই দুইটা কোণ যোগ করলে, এই দুইটা কোণ যোগ করলে আমরা বহিস্থ কোণের সমান পাই, এই বহিস্থ কোণটার সমান পাই। তাহলে এই বহিস্থ কোণটা যদি হয় 100 ডিগ্রি, এই দুইটা মিলে হবে 100 ডিগ্রি। এখন এটা যদি আমি বলি এটা হচ্ছে 70 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই 30 ডিগ্রি। আবার এটা যদি বলি 80 ডিগ্রি, তাহলে এটা হবে 20 ডিগ্রি। কথাটা বুঝতে কি পারছেন আমি কি বুঝাচ্ছি? ত্রিভুজের যে কোনো একটা বাহুকে একদিকে বর্ধিত করলে
একদিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণটা তার বিপরীত অন্তস্থ কোণ দুইটির যোগফলের সমান হয়। এই দুইটা কোণ যোগ করে হবে, এটা একাই তাই হবে, এটা মাস্ট বি হবে। আচ্ছা, এটা থেকে মেলা প্রশ্ন আসবে, মেলা প্রশ্ন, অনেক ধরনের প্রশ্ন আসবে, খালি কনসেপ্ট গুলো আগে নেন, মেইন বিষয়গুলো। তারপরে একটা ত্রিভুজের যদি আপনি একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করেন, এই যে উভয় দিকে, এইদিকেও বর্ধিত করলেন, এইদিকেও বর্ধিত করলেন, বহিস্থ কোণ কয়টা তৈরি হলো? দুইটা বহিস্থ কোণ তৈরি হলো। তাহলে এই বহিস্থ কোণ দুইটার যোগফল দুই সমকোণ অপেক্ষা বড়। দুই সমকোণ মানে কি? দেখেন এটা এক সমকোণের থেকে বড় হয়েছে না? এক সমকোণ মানে কি 90 ডিগ্রি, এটা অবশ্যই 90 ডিগ্রির থেকে বড়। ঠিক তেমন এইটাও কিন্তু 90 ডিগ্রির থেকে বড়। 90 ডিগ্রির থেকে বড় কিনা? তাহলে দুইটা যোগ করলে কি দুই সমকোণ অপেক্ষা বড় হবে, অর্থাৎ 180 ডিগ্রির থেকে বড় হবে। এখন আপনার মনে একটা চিন্তা আসতে পারে, আপনি ত্রিভুজটা এরকম করে আট করছেন, তাই এটাও এক সমকোণের থেকে বেশি হয়েছে, এটাও এক সমকোণের থেকে বেশি হয়েছে, তাই আপনি বলতেছেন দুইটা কোণের যোগফল দুই সমকোণ থেকে বড়। ভাই আপনি এইভাবে আট করতে পারেন, কোনো সমস্যা নেই, আট করেন। এইভাবে যদি আপনি আট করেন, এখন দেখেন এর বহিস্থ কোণ এটা কিন্তু এক সমকোণের থেকে ছোট হয়ে গেছে, এইটা যেমন এক সমকোণ থেকে ছোট হয়ে গেছে, এই কোণটা আবার ততটাই বড় হয়ে গেছে। এই পাশে যতটুকু কোণটা ছোট হয়ে গেছে, এই পাশে আবার কোণটা ততটুকুই বড় হয়েছে এই ত্রিভুজের। আমি তো আপনাকে বলি নাই যে প্রত্যেকটা কোণেই, আপনাকে তো এভাবে বলি নাই যে প্রত্যেকটা কোণেই কি হবে, প্রত্যেকটা কোণ এক সমকোণের থেকে বড় হবে, এমন কি কিছু বলছি? এমন কিছু বলি নাই। আপনাকে শুধু বলছি কি বলছি, যে এই দুইটা কোণ যোগ করলে, বহিস্থ কোণ দুইটা যোগ করলে দুই সমকোণের থেকে বড় হবে, অর্থাৎ 180 থেকে বড় হবে, অবশ্যই 180 থেকে বড় আছে। এটা 90 ডিগ্রি থেকে যত ছোট করছেন এই পাশটা, ওই পাশটা 90 ডিগ্রি থেকে তত বেড়ে গেছে, অর্থাৎ দুইটা 90 ডিগ্রি থেকে বেশি হবে, আমরা এটা বলতে পারি এই দুইটা কোণ যোগ করলে। কিন্তু এটা বলতে পারি না প্রত্যেকটাই 90 ডিগ্রি থেকে বড় হবে, এটাও 90 ডিগ্রি থেকে বড়, এটাও 90 ডিগ্রি থেকে বড়, এমন বলতে পারি না। কিন্তু আমরা এটা বলতে পারি দুইটা 90 ডিগ্রির থেকে বড় হবে। দুইটা 90 ডিগ্রি মানে কি দুই সমকোণের থেকে বড় হবে, বা 180 ডিগ্রির থেকে বড় হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন একদিকে বর্ধিত করলে একটা সরলরেখা ত্রিভুজের যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় তা তার বিপরীত অন্তস্থ কোণ দুইটার যোগফলের সমান হয়। আবার দুই দিকে বর্ধিত করলে যে দুইটা বহিস্থ কোণ তৈরি হয় সেই দুইটার যোগফল দুই সমকোণের থেকে বড় হয়। এখন যদি একটা ত্রিভুজের তিন বাহুকে যদি আমি তিন দিকে বর্ধিত করি, তিনটা বহিস্থ কোণ তৈরি হবে। একটা ত্রিভুজের তিনটা বাহুকে তিন দিকে বর্ধিত করলাম, তিনটা বহিস্থ কোণ তৈরি হলো। তাহলে তিনটা বহিস্থ কোণের যোগফল কত হবে? তিনটা বহিস্থ কোণের যোগফল কত হবে? এখন আমরা বুঝি তিনটা বহিস্থ কোণের যোগফল কত হবে। একবারে কি বলবো, পানির মতো সহজ। আসলে 360 ডিগ্রি হবে। কেন 360 ডিগ্রি হচ্ছে দেখার সাথে আপনি বুঝতে পারবেন। দেখেন, আপনি যদি এটা যোগ করেন, এখানে কত পাবেন? 180 ডিগ্রি। এটা যোগ করলে কত পাবেন? 180 ডিগ্রি। এটা যোগ করলে কত পাবেন? 180 ডিগ্রি। অর্থাৎ আমি যদি তিনটা 180 ডিগ্রি করি, ত্রিভুজের কিন্তু এই যে অন্তস্থ বহিস্থ মিলেও পাইলাম, এটা অন্তস্থ বহিস্থ মিলেও পাইলাম, ত্রিভুজের অন্তস্থ কোণ বহিস্থ কোণও পাইলাম, এখানে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ মিলে 180 ডিগ্রি পেলাম, তিনটা অন্তস্থ বহিস্থ কোণ পাইলাম। বাট আমি তো অন্তস্থ বহিস্থ যোগফল চাচ্ছি না, আমি চাচ্ছি কি বহিস্থ কোণ তিনটার যোগফল। ভাই একবারই সহজ। এখন এই ভিতরের গুলো আমার বাদ দেওয়া লাগবে। ভিতরের গুলো যে আমি বাদ দিব, এই যে ভিতরে যে এইটুক বাদ দিব, ভিতরে যে এই যে এইটুক বাদ দিব আমি, আপনাদের কি জানা নাই যে কোনো ত্রিভুজের তিন কোণের যোগফল কত? যে কোনো ত্রিভুজের তিন কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে এই কোণ, এই কোণ, এই কোণ যোগ করলে কি 180 ডিগ্রি। মানে এই 180 ডিগ্রিটা যদি আমি বাদ দিয়ে দেই এখান থেকে, তাহলে তো আমি বহিস্থ কোণ তিনটার যোগফল পাই। এই যে একটা 180 ডিগ্রি বাদ দিয়ে হয়ে গেল 360 ডিগ্রি। এটা ত্রিভুজ কেন, চতুর্ভুজ, বহুভুজ, যে কোনো সুষম বহুভুজের ক্ষেত্রেও মানে এর বহিস্থ কোণ তিনটির যোগফল, বহিস্থ কোণ চারটির যোগফল চতুর্ভুজের ক্ষেত্রে, বা পঞ্চভুজের ক্ষেত্রে বহিস্থ কোণ পাঁচটির যোগফল, এগুলো হচ্ছে 360 ডিগ্রি।
কথা কি বুঝছেন? বহিস্থ কোণগুলো যোগ করলে হয় 360 ডিগ্রি। সেটা ত্রিভুজ বলেন, চতুর্ভুজ বলেন, যে কোনো বহুভুজ বলেন না কেন। কথা কি ক্লিয়ার? তাহলে ত্রিভুজ মাত্রই আমরা কয়েকটা জিনিস শিখলাম। এগুলো হচ্ছে টুকটাক বিষয়, আপনাকে ত্রিভুজ মাত্রই শিখতে হবে। আপনারা কি শুনতেছেন? আমি তো তাড়াহুড়া করে ক্লাস একটু নিচ্ছি আজকে হালকা। এর কারণ হচ্ছে ওই যে বাইকটার খোঁজে যাইতে হবে, থানায় যাইতে হবে একটু, ওরা আসতেছে। আচ্ছা, এখন আমাদের যদি ভদ্রঘাট ওইদিকে কেউ থাকেন হেল্প করতে পারেন, হয়তো আশেপাশের কেউ নিয়েছে, যেহেতু ভদ্রঘাটের ব্র্যাক অফিসের সাথেই দূর থেকে একটা মানুষ এসে হুট করে বাইকটা নেওয়ার পসিবিলিটি খুবই কম। ওকে, আচ্ছা, এখন আমরা যদি এমন করি, একটা ত্রিভুজের টুকটাক কিছু বিষয়। ত্রিভুজের এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এগুলোকে ত্রিভুজের শীর্ষবিন্দু বলে। ত্রিভুজের শীর্ষবিন্দু কিন্তু তিনটা। ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটা। শীর্ষবিন্দু বলতে খালি উপরের বিন্দুটা বলি এমন কিছু না, ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটা। আর যে কোনো জিনিসের পরিসীমা মানেই হচ্ছে তার বাইরের সীমানার নির্ধারক যে বক্ররেখাটা, অর্থাৎ তার এই সীমানাটাই হচ্ছে তার পরিসীমা। মানে বাইরের সীমানাটাই জ্যামিতির ভাষায় বলা হয় পরিসীমা। এক কথায় লাইন, বাউন্ডারি, এটাই হচ্ছে জ্যামিতিতে বলা হয় পরিসীমা। ত্রিভুজের 3 বাহুর যোগফল পরিসীমা, চতুর্ভুজের 4 বাহুর যোগফল পরিসীমা, পঞ্চভুজের 5 বাহুর যোগফল পরিসীমা। বৃত্তের বাইরের এই পরিসীমাটাকেই বলা হয় পরিধি। এই যে বাইরের যে সীমানাটা। ওকে, আমরা ত্রিভুজ সংক্রান্ত টুকটাক কিছু বিষয় জানলাম। তার মধ্যে ত্রিভুজ মানে তিনটা বাহু মিলে আবদ্ধ ক্ষেত্রই ত্রিভুজ। তিনটা বাহু মিলেই আমরা একটু রিভাইজ করি কি কি শিখলাম। ত্রিভুজ মানে কি? তিনটা বাহু মিলেই আবদ্ধ ক্ষেত্রকেই বলা হয় ত্রিভুজ, বা তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ। তারপরে হচ্ছে ত্রিভুজের যে কোনো 3 কোণের যোগফল, মানে অন্তস্থ 3টা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এখন আপনাকে যদি বলি ত্রিভুজের কোন 3টির যোগফল কত, বহিস্থ অন্তস্থ উল্লেখ না থাকলে সাধারণভাবে আপনাকে বুঝতে হবে অন্তস্থ কোণ 3টার যোগফল। বহিস্থ চাইলে উল্লেখ করে দিবে। তার মানে আপনাকে যদি বলি ত্রিভুজের 3 কোণের যোগফল কত, 180 ডিগ্রি। এখন যদি বহিস্থ উল্লেখ করে সেটা আলাদা হিসাব, বহিস্থ 360 ডিগ্রি। বহিস্থ যদি উল্লেখ না করে তার মানে অন্তস্থ কোণ 3টার যোগফল। তারপর একটা ত্রিভুজের সিম্পল কিছু বিষয়, যা ত্রিভুজ মাত্র এগুলো থাকে। ত্রিভুজের এগুলো থাকবেই, যে কোনো ত্রিভুজের। যেমন 1 নম্বর আমরা বলতে পারি ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে যোগ করলে যোগফলটা 3 নম্বর বাহুটার থেকে কি হবে, বড় হতে হবে, বড় হতেই হবে, না হলে সে ত্রিভুজ হবে না। আবার এটা হতে পারে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু বিয়োগ করলে বিয়োগফলটা তৃতীয় বাহুর থেকে ছোট হবে। আবার ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর যদি সংযোজক সরলরেখা নেই, এই সরলরেখাটা তৃতীয় বাহুর কি হবে? ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর কি হবে? সমান্তরাল হবে এবং অর্ধেক হবে। তারপর ত্রিভুজের যে কোনো একটা বড় বাহুর বিপরীত কোণ কি হবে? কি হবে? বড় হবে। আবার ত্রিভুজের যে কোনো একটা ছোট বাহুর বিপরীত কোণটা কি হবে? ছোট হবে। আবার সমান সমান বাহুর বিপরীত কোণ কি হবে? সমান হবে। অপোজিট ভাবে বলতে পারি, ছোট কোণের বিপরীত বাহু ছোট, বড় কোণের বিপরীত বাহু বড়, সমান সমান কোণের বিপরীত বাহু সমান। এবং বড় বাহু সংলগ্ন কোণ দুইটা কি হয়? সূক্ষ্মকোণ। ত্রিভুজের বড় বাহু সংলগ্ন কোণ দুইটা হয় সূক্ষ্মকোণ। এগুলো ত্রিভুজ মাত্র হতেই হবে, নাহলে ও কোনো জীবনে ত্রিভুজ হতে পারবে না। তারপর ত্রিভুজের যে কোনো একটা বাহুকে একদিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণটা তার বিপরীত অন্তস্থ কোণ দুইটির যোগফলের সমান। সংলগ্ন অন্তস্থটির না, কিন্তু তার বিপরীত অন্তস্থ কোণ দুইটির যোগফলের সমান। আবার ত্রিভুজের যে কোনো একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করলে দুইটা বহিস্থ কোণ উৎপন্ন হবে। এই বহিস্থ কোণ দুইটার যোগফল কি হবে? দুই সমকোণ অপেক্ষা বড় বা 180 থেকে বড়। আবার ত্রিভুজের যে কোনো 3টা বাহুকে 3 দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির যোগফল কি হবে? 360 ডিগ্রি হবে। কথা কি ক্লিয়ার? কেন হবে সেটাও দেখাইছি। আসলে ত্রিভুজ বা চতুর্ভুজ যে কোনো জ্যামিতির বিষয় বলেন না কেন, বেসিক বিষয়গুলো আপনি যত ডিপলি, যত ক্লিয়ারলি, যত সহজে বুঝবেন, আপনার সকল বিষয় রিলেটেড খুবই সহজে চোখের সামনে ধরা দিবে। অনেক ট্যাস ঘুরাই পেঁচাই দিয়ে দিবে, আপনি খুব সহজে ওর প্যাচ ধরতে পারবেন যদি আপনার এই বেসিক গুলো জানা থাকে।
বেসিক কখনো কঠিন জিনিস না, এই সহজ জিনিসগুলো যেগুলো আমরা স্কুল কলেজে ফাঁকি দিয়ে যাচ্ছি। আর এই সহজ জিনিসগুলোকেই আমাদের বেশি করে আগে নার্সিং করতে হবে, তারপর দেখবেন যে প্র্যাকটিস যখন করব কি শিখতেছেন, ব্লাডের মধ্যে কি সেট আপ হচ্ছে, ম্যাথমেটিক্যাল লজিক কি সেট আপ হচ্ছে, যখন প্র্যাকটিস করবো, যখন দৌড়াবেন প্র্যাকটিক্যালি, তখন অবশ্যই বুঝতে পারবেন। আমাদের অফলাইনে একটা কোর্স শুরু হচ্ছে, পুরো বীজগণিত কোর্স, মাত্র 300 টাকায় এসি রুমে বসে ক্লাস করতে পারবেন। এটা অফার আছে একদিনের মধ্যে, নাহলে 3000 টাকা এই ফি দিতে হবে। সাথে আবার লেকচার শিটও আপনি পাবেন, বীজগণিতের টোটাল কোর্স। এটা সরাসরি আমাদের ক্লাসরুমে, এসি রুমে। তো এখন আমরা আসি, আজকে আলোচনা হবে ত্রিভুজের সর্বসমতা। ত্রিভুজের সর্বসমতা কথাটার মধ্যেই দেখেন, সর্বসমতা কথাটার মধ্যেই কিন্তু একটা জিনিস আছে। সর্ব মানে কি সবকিছু, সমতা মানে কি সমান, যার সবকিছুতেই সমান তারা সর্বসম। এখন আমি যদি বলি সর্বসমর একটা বাস্তব উদাহরণ যদি আমি দেই, ধরেন এখানে দেখা যাচ্ছে কি, ধরেন এই পেনটা, এই পেনের ঠিক আরেকটা কপি পেন যদি নিয়ে আসি, এই পেন দুইটা সর্বসম। অর্থাৎ আকার, আকৃতি, পরিমাণ, কোণ সব কিছুতেই সমান হলে তারা সর্বসম। সর্বসম কথাটার অর্থই হচ্ছে তারা সবকিছুতেই সমান। তো ত্রিভুজের সর্বসমতা বলতে একাই একটা ত্রিভুজ কখনো সর্বসম হতে পারে না। একটা ত্রিভুজ সর্বসম হবে আর একটা ত্রিভুজের সাথে কম্পেয়ার করে, বা অনেকগুলো ত্রিভুজের সাথে কম্পেয়ার করে। তো দুইটা ত্রিভুজ বা একাধিক ত্রিভুজ পরস্পরের সর্বসম হবে যদি তাদের আকার, আকৃতি, পরিমাণ সবকিছুই সমান হয়। আকার, আকৃতি, পরিমাণ যদি সবকিছুই সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটি পরস্পর হবে সর্বসম। তো আকার, আকৃতি, পরিমাণ বলতে কি বুঝাচ্ছি আমরা, মানে কোনো কিছুতেই কম বেশি হবে না, সবকিছুই সমান, তাহলে সর্বসম। যখন দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম হবে, এই চিহ্নটা হচ্ছে সমান। সমান অর্থই কিন্তু সর্বসম নয়। যেমন 1 বিঘা জমি এমন আকৃতির হতে পারে, আবার এমন আকৃতিরও 1 বিঘা জমি হতে পারে। এটাও 1 বিঘা, এটাও 1 বিঘা। এটা পরিমাণে সমান, স্পেসে সমান, বাট এই দুটা সর্বসম নয়। কারণ কি, আকার, আকৃতি, পরিমাণ সমান না। সমান হলেই সর্বসম হবে এমন কিছু না, সর্বসম মানে সবকিছুতেই সমান। তো এইটা হচ্ছে সমান চিহ্ন, আর সর্বসম চিহ্ন এর উপরে একটা এরকম একটা যোগের মতো চিহ্ন দিয়ে দেয়, ঢেউ একটা চিহ্ন দিয়ে দেয়, এটাকে বোঝায় সর্বসম। এটা দিয়ে বোঝায় দুইটা জিনিস যার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে তারা সবাই আকার, আকৃতি, পরিমাণ, ওজন যাহা কিছু আছে সব কিছুতেই সমান। তো যখন আকার, আকৃতি, পরিমাণ সবকিছুতেই সমান হয়ে যাবে, তখন তারা পরস্পর সর্বসম। তাহলে ত্রিভুজের সর্বসমতাও তাই, একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজের সর্বসম হয়ে যাবে কিভাবে, যদি তাদের আকার, আকৃতি, পরিমাণ সবকিছুতেই সমান হয়ে যায়। তো ত্রিভুজের ক্ষেত্রে আরো কিছু ব্যাপার আছে, মানে সবকিছুই বলতে হবে তা না। ধরেন একটা মানুষ আজান দিচ্ছে মসজিদে আজান দিচ্ছে, মসজিদের সামনে সে পাঞ্জাবি, টুপি, জায়নামাজ হাতে নিয়ে মসজিদের দিকে যাচ্ছে, তার মানে বোঝাই যাচ্ছে সে কি নামাজ পড়তে যাচ্ছে। তো এরকম কিছু সিমটম দেখে বোঝা যায় যে ঘটনাটা কি ঘটতেছে। আপনি পানির মধ্যে, মানে চুলার মধ্যে দিলেন, পাতিল দিয়ে পানি দিয়ে চাল দিয়ে আগুন দিয়েছেন, বোঝাই যাচ্ছে ভাত জাতীয় কিছু হচ্ছে। তো ত্রিভুজের সর্বসমতার ক্ষেত্রেও এরকম, ত্রিভুজের সবকিছুই সর্বসম হবে যদি 3টা করে তথ্য মিলে যায়। অর্থাৎ একটা ত্রিভুজের 3টা তথ্য আর একটা ত্রিভুজের 3টা তথ্য যদি মিলে যায়, সমান হয়, তাহলে বাকি তথ্যগুলো এমনি মিলে যায়। যেমন একটা ত্রিভুজের 3 বাহু যা হবে, আরেকটা ত্রিভুজের যদি 3 বাহু তাই হয়, তাহলে ত্রিভুজ 3টার বাকি তথ্য সব মিলে যাবে। আবার একটা ত্রিভুজের 2টা কোণ একটা বাহু যদি সমান হয়, আর একটা ত্রিভুজের 2টা কোণ একটা বাহু যদি সমান হয়, তারা পরস্পর সর্বসম হবে, বাকি তথ্যগুলো অটো মিলে যাবে। আবার একটা ত্রিভুজের 2 বাহু একটা কোণ যদি আরেকটা ত্রিভুজের 2 বাহু এক কোণের সমান হয়, সর্বসম হবে। আবার একটা ত্রিভুজের লম্ব, ভূমি এবং সমকোণ যদি সমান হয় আরেকটা ত্রিভুজের সাথে, বাকি তথ্যগুলো সব মিলে যাবে, সমান হয়ে যাবে। অর্থাৎ ত্রিভুজের সর্বসম হতে গেলে 3টা করে তথ্য আরেকটা ত্রিভুজের 3টা তথ্যের সাথে মিলে গেলেই তারা পরস্পর সর্বসম। তবে
কিছু ভিডিও, রাজনৈতিক ভিডিও আছে না, যে কাট করে একটু অংশ দেখায় বাকি অংশটা দেখায় না। তো আমি যদি এইটুক বলি যে একটা ত্রিভুজের তিনটা করে তথ্য আর একটা ত্রিভুজের তিনটা করে তথ্য সমান হয়ে গেলেই তারা পরস্পর সর্বসম হয়ে যাবে, এইটুকে যদি কেউ কাট করে দেখায় তাহলে একটু কিঞ্চিত ভুল আছে, তারা ভুল দেখাচ্ছে, কারণ পরে আমার আরেকটু কথা আছে। তবে সাবধান থাকতে হবে, একটা ক্ষেত্রে তিনটা করে তথ্য মিলে গেলেই তারা পরস্পর সর্বসম হবে, তবে একটা ক্ষেত্রে সেটা সর্বসম হতেও পারে না হতে পারে। যদি একটা ত্রিভুজের তিনটা কোণ আর একটা ত্রিভুজের তিনটা কোণ সমান হয় তাহলে এই ত্রিভুজগুলো পরস্পর সর্বসম হতেও পারে না হতে পারে। তিনটা কোণ তো সমান হবেই, সর্বসম মানে কি সবকিছুই সমান, কিন্তু শুধু তিনটা তথ্য দিয়ে বাকি তথ্যগুলো সমান হবে কোণের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা কোণ আর একটা ত্রিভুজের যদি তিনটা কোণ পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুইটি পরস্পরের সর্বসম হবেই, এটা নিশ্চিত বলা যাবে না। কিন্তু অন্য তথ্যগুলো যদি তিনটা করে তথ্য মিলে যায় তাহলে মাস্ট বি বাকি তথ্যগুলো মিলে যাবে এবং ত্রিভুজ দুইটা পরস্পর সর্বসম হবে। তো এই কোণের ক্ষেত্রে কেন হচ্ছে না দেখেন, আমি যদি এমন করি এখানে একটা ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, আর যদি দেই এটা 45 ডিগ্রি, আর যদি দেই এটা 45 ডিগ্রি, তাহলে এইখানে তিনটা কোণ 90, 45, 45। ঠিক সেম ভাবে আমি আরেকটা ত্রিভুজ এখানে নিতে পারি এভাবে, দেখেন এটা নিলাম বড় ত্রিভুজ, এটাও 90 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। তাহলে ত্রিভুজ দুইটা দেখেন কোণ তিনটা সমান, এর কোণ তিনটাও যা, এর কোণ তিনটাও তা, বাট এই ত্রিভুজগুলো সর্বসম না। এই ত্রিভুজ দুইটা সর্বসম না, কারণ সর্বসম হতে গেলে কি আকার আকৃতি পরিমাণ সবকিছুতেই সমান হতে হয়। বাট এখানে তো তিনটা করে তথ্য মিলে গেলেই সমান হয় বাকিগুলো, কিন্তু কোন তিনটা সমান হলে তারা পরস্পর সর্বসম হতেও পারে না হতে পারে। বাট কোন তিনটা যদি সমান হয় আপনাকে মনে রাখতে হবে ত্রিভুজ দুটি সদৃশকোণী ত্রিভুজ। কোণ সদৃশ মানে কি, দেখতে একই, মানে দেখতে একই কিন্তু সর্বসম না, সদৃশ ত্রিভুজ বলা যায় বা সদৃশকোণী ত্রিভুজ বলা যায়। এখন সদৃশকোণী ত্রিভুজের উদাহরণ একটা যদি আমরা দেই, দেখতে একই রকম দেখা যাবে, আমাকে যে আপনারা দেখতেছেন হুবহু আমাকেই দেখতেছেন, বাট আমাকে হুবহু যে দেখতেছেন বাট আপনি ফোনের মধ্যে এইটুকুর মধ্যে দেখতেছেন। তো আমার কোণগুলো আমি যে অ্যাঙ্গেলে এখানে দাঁড়ায় আছি আপনি সেখানে সেম অ্যাঙ্গেলেই ফোনে দেখতেছেন, এভাবে বাঁকতেছি একটু 30 ডিগ্রি বা 60 ডিগ্রিতে মাথা বাঁকাচ্ছি, আপনিও 30-60 ডিগ্রিতে দেখতেছেন, বাট আমার যে আকার আকৃতি পরিমাণ আপনার ওইটার পরিমাণ কিন্তু এক না, বাট কোণগুলো আমার সমান আছে। আমি এমন করতেছি, এটা যে কোণে হাতটা আছে আপনিও সেই কোণেই দেখতেছেন, এই যে সরল কোণ আছে সোজা এটা দেখছেন, এবারে এরকম করতেছি 90 ডিগ্রি কোণেই দেখতেছেন, বাট একই জিনিস না, সবকিছু একই না, কোণগুলো সমান। অর্থাৎ আমাকে যে আপনারা ফোনে দেখতেছেন এটা হচ্ছে সদৃশ, অর্থাৎ আমার সদৃশ আপনি ফোনে বা কম্পিউটারে দেখতেছেন স্ক্রিনে, বাট সর্বসমটা দেখতেছেন না। আমার ছবিটা হচ্ছে আমার সদৃশ, বাট ছবিটা আমার সর্বসম না, দেখতে একই তাই সদৃশ। দেখতে একই কখন হয় জানেন, যখন কোণগুলো সমান থাকে। আপনি যদি কোনো কিছুর একটা পিকচার তোলেন, ওই পিকচারে যেটা যত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে আপনার পিকচারে তত ডিগ্রি অ্যাঙ্গেলেই আছে, ওটা হয়তো বা রেশিওতে কম আছে বাট কোণগুলো সব সমান আছে। অর্থাৎ একটা ত্রিভুজের কোণ যদি আরেকটা ত্রিভুজের সবগুলো কোণ যদি একই হয় তাহলে ত্রিভুজগুলো পরস্পরের সদৃশকোণী। সদৃশকোণী ত্রিভুজ মানেই যে সর্বসম তা না, হতেও পারে না হতে পারে। তবে সর্বসমর ক্ষেত্রে কি, সর্বসমর ক্ষেত্রে আকার আকৃতি পরিমাণ সবকিছুতেই সমান, আকার আকৃতি পরিমাণ সবকিছুতেই সমান, এইটা যতটুক এইটাও ততটুক, এদের কোণগুলো সমান আছে, এরা সদৃশকোণী, মানে আপনার সর্বসম ত্রিভুজ দুইটাকে সদৃশকোণী ত্রিভুজ বলা যাবে, কারণ এদের কোণগুলো তো ঠিক আছে। সর্বসম ত্রিভুজ মাত্রই সদৃশকোণী ত্রিভুজ, বা সদৃশকোণী ত্রিভুজ মাত্রই যে সর্বসম হবে এমন না। কথা ক্লিয়ার আশা করা যায়। তাহলে আমরা যে মেইন বিষয়টা বুঝলাম, সর্বসম মানে আকার আকৃতি পরিমাণ ত্রিভুজের সবকিছুতেই সমান হবে, তারা পরস্পরের সর্বসম। আর সর্বসম হতে গেলে ত্রিভুজের তিনটা করে তথ্য আর একটা ত্রিভুজের তিনটা তথ্যের সাথে মিলে গেলে বাকিগুলো সব মিলে যায় বিধায় আমরা বলতে পারি তারা পরস্পর সর্বসম। তবে একটা ক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হয়, সেই ক্ষেত্রে ওটা কি, যদি তাদের কোণগুলো সমান হয় তাহলে তারা পরস্পর সদৃশকোণী ত্রিভুজ, বাট সর্বসম হতেও পারে না হতে পারে। শুধু কোণের ওপর তিনটা তথ্যের উপর বেস করে, কোণের তিনটা তথ্যের উপর বেস করে আপনি সর্বসম বলতে পারবেন না। কথা কি ক্লিয়ার? তবে সদৃশকোণী ত্রিভুজের যেহেতু বাহুগুলোর রেশিও একই থাকে তাই এদের অনুপাতগুলো একই হয়, বাহুগুলোর অনুপাত একই হয়,
কোনগুলো একই থাকে তাই এ বি সি যদি দেই বড় ত্রিভুজটা সি এটা ডি ই এফ এরকম যদি দেই এখানে বাহুগুলোর অনুপাত একই থাকবে, অর্থাৎ এ বি ইস টু আপনি বিসি যদি করেন ইকুয়াল টু মানে এইটা বাহুর সাথে এই বাহুর অনুপাত করলেন, তাহলে এই বাহুর সাথে এই বাহুর অনুপাত একই হবে, অর্থাৎ ডিই ইস টু ইএফ এগুলো সমান হবে। আবার বিভিন্ন ভাবে আপনি লিখতে পারেন, আপনি এ বি বাই ডি যদি লেখেন ইকুয়াল টু আপনি যদি বিসি বাই এই বাহুর সাথে এই বাহু লেখেন তাহলে বিইএফ ইকুয়াল টু এগুলো মানে কিন্তু অনুপাত, এই যে ভাগটা একটা অনুপাত আকারেও লেখা যায়, এ বি ইস টু ডিই লেখা যাবে। আবার আপনি লিখতে পারেন এসি মানে এই বাহুটার সাথে এই বাহুটা অনুপাত কি হবে ইএফ, এই অনুপাতগুলোও সমান হবে। অর্থাৎ সদৃশকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত করলে অনুপাতগুলো সেম থাকে, কারণ কোণ সেম থাকার কারণে একই রেশিওতে পারে। কথা ক্লিয়ার? আশা করা যায় ক্লিয়ার। এই হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ আর হচ্ছে সর্বসম ত্রিভুজ। সর্বসম ত্রিভুজকে কোন চিহ্ন দিয়ে দেখানো যায় অবশ্যই বুঝে গেছেন। আচ্ছা, আর একটা বিষয়, আপনারা কি কথাগুলো বুঝতে পারতেছেন? ক্লিয়ার কি বিষয়গুলো কি রিসিভ করতে পারতেছেন কিনা একটু কমেন্ট করে জানান যে হ্যাঁ বুঝতেছি বা বুঝতেছি না, একটু কমেন্ট করে জানান। এরপর থেকে আপনাদের ক্লাসগুলো ধীরে ধীরে জুমে নিয়ে আসবো। সিনথিয়া আপু, সর্বসম ত্রিভুজ কি সর্বদা সদৃশকোণী ত্রিভুজ হবে? ইয়েস, সর্বসম ত্রিভুজ অবশ্যই সদৃশকোণী ত্রিভুজ, কারণ সর্বসম ত্রিভুজের কোণগুলো সমান থাকে, এই জন্য সদৃশকোণী ত্রিভুজ বলা যাবে। এই এমন একটা টাইম রমজানের সময় আসলে ক্লাস যে করতেছেন ক্লাস করাটা একটু কঠিন অবস্থা। এই মুহূর্তে আমাকে কল দিচ্ছে। ওকে, বুঝতেছেন, মেবি কমেন্ট করতেছেন। আচ্ছা, থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, বুঝতেছেন, খুবই ভালো। এম এস কি মনসুরা, থ্যাংক ইউ। এফ এস শাকিলা, বুঝতেছি, থ্যাংক ইউ। হ্যাঁ, দুইজনের কমেন্ট পেলাম, আর কমেন্ট কই? আর হচ্ছে আমরা তাহলে সদৃশকোণী সর্বসম এই বিষয়গুলো বুঝে গেলাম। এখন যদি আমরা আরেকটা নতুন কনসেপ্টে আসি, মানে সেটা হচ্ছে ত্রিভুজের কোণ, মানে বা ত্রিভুজের কেন্দ্র 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 বৃত্তের যেমন একটা কেন্দ্র থাকে একটা জায়গায়, বা ত্রিভুজের কিন্তু ফিক্সড একটা জায়গায় কেন্দ্র না। আপনি যদি একটা বৃত্ত অঙ্কন করে কেন্দ্র বলেন, কেন্দ্র বলতে মাঝের বিন্দুটা বোঝায়, ঠিক এইখান থেকে এটা যত দূরে, এইখান থেকেও তত দূরে, এইখান থেকেও এত দূরে, এইখান থেকেও তত দূরে, তো কি বৃত্তের একটা ফিক্সড কেন্দ্র পাওয়া যায়, বাট ত্রিভুজের কিন্তু এরকম ফিক্সড কেন্দ্র পাওয়া যায় না। এই জন্য ফিক্সড একটা কেন্দ্র পাওয়া যায় না বিধায় ত্রিভুজের কেন্দ্রগুলোকে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে বলা হয়, ত্রিভুজের কেন্দ্রগুলোকে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে বলা হয়। ত্রিভুজের কেন্দ্রগুলোকে যে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে আমরা বলবো, তাই এই দৃষ্টিভঙ্গিগুলো কি? এই যে একটা ত্রিভুজ, এখন আপনি যদি মনে করেন এখানে একটা কেন্দ্র হতে পারে, এটা আপনি কোন সেন্সে বলতে পারেন যে ত্রিভুজের কেন্দ্রটা এখানে হবে? এই সেন্সটার উপর বেস করে ত্রিভুজের কেন্দ্রগুলোর নাম বিভিন্ন রকম, এগুলো পরীক্ষায় খুবই আসে, বাট আমরা গুলাই ফেলি বেশি। যখন একটা ত্রিভুজের কোণের সাপেক্ষে দেখব তখন একটা কেন্দ্র পাবো, কখনো একটা ত্রিভুজের বাহুর সাপেক্ষে দেখব তখন একটা কেন্দ্র পাবো, কখনো একটা ত্রিভুজের মধ্যমার সাপেক্ষে দেখব তখন একটা কেন্দ্র পাবো, কোন ত্রিভুজের আবার লম্ব বিন্দুর সাপেক্ষে যখন দেখব তখন একটা কেন্দ্র পাবো। অর্থাৎ ত্রিভুজের নির্দিষ্ট কোনো কেন্দ্র নেই, বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন কেন্দ্র সংজ্ঞায়িত করা হয়। তো এখন একটা ত্রিভুজের যদি আমি কেন্দ্র, এটা একটা কি কোণ, ত্রিভুজের তিনটা কোণ, এই তিনটা কোণের সমদ্বিখণ্ডক রেখা, এই যে কোণের সমদ্বিখণ্ডক মানে কোণের মাঝখান দিয়ে যাবে, তাহলে এই কোণের সমদ্বিখণ্ডক রেখা এই কোণের মাঝখান দিয়ে যাবে, এই কোণের সমদ্বিখণ্ডক রেখা কোণের সমদ্বিখণ্ডক মানে কি কোণের মাঝখান দিয়ে যাচ্ছে, ঠিক সমান দুই ভাগে ভাগ করতেছে, অর্থাৎ সমদ্বিখণ্ডক সমান
দুইটা খণ্ডে ভাগ করে, কাকে? কোণকে। তাহলে কোণের সমদ্বিখণ্ডক রেখা তিনটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তিনটা যে বিন্দুতে ছেদ করে, এই যে এখানে একটা বিন্দুতে ছেদ করলো না, এই যে এই বিন্দুটাতে ছেদ করলো না, এই বিন্দুটাই হচ্ছে অন্তকেন্দ্র। এটার নাম কি? অন্তকেন্দ্র। বুঝতেছেন? অর্থাৎ কোণের সমদ্বিখণ্ডক রেখা তিনটা যে বিন্দুতে মিলিত হয়, যে এই বিন্দুতে মিলিত হয়েছে, এইটা আসে কোণের সমদ্বিখণ্ডক হয়ে যাচ্ছে, এটাও কোণের সমদ্বিখণ্ডক হয়ে এসে এইখানে মিলিত হয়েছে, এই বিন্দুটার নামই হচ্ছে অন্তকেন্দ্র। অর্থাৎ কোণের দৃষ্টিভঙ্গিতে ত্রিভুজের কেন্দ্রের নাম হচ্ছে অন্তকেন্দ্র। কোণের সমদ্বিখণ্ডক রেখা তিনটি বা রেখা ত্রয় যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকে বলা হয় কি? অন্তকেন্দ্র। তাহলে এটা হলো অন্তকেন্দ্র। এবার আসি বাহুর দৃষ্টিভঙ্গিতে। এই যে একটা ত্রিভুজ, এটা টেনে নিয়ে আসি আগে। এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার এখন যদি আমরা বাহুর দৃষ্টিভঙ্গিতে দেখি, বাহুর দৃষ্টিভঙ্গি বলতে কি? তিনটা বাহু আছে একটা ত্রিভুজের, তিনটা বাহুর নিশ্চয়ই মধ্যবিন্দু আছে, এই যে মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দু এটা, এই বাহুর মধ্যবিন্দু এটা, আনুমানিক নিলাম মধ্যবিন্দু এগুলো। তো একটা ত্রিভুজের বাহু তিনটার মধ্যবিন্দুতে লম্ব অঙ্কন করবে, যেটা লম্ব, লম্ব মানে কি? দুই পাশে 90 ডিগ্রি আছে, অর্থাৎ এইটাকে আমরা বলতে পারবো বাহুর উপর লম্ব। শুধু বাহুর উপর লম্ব না, বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। বাহুর লম্ব সমদ্বিখণ্ডক কেন বলতেছি? বাহুটার উপর এখানেও তো লম্ব হয়, কিন্তু এই লম্বটা হচ্ছে বাহুটাকে সমান দুই ভাগে ভাগ করছে। তাহলে বাহুর লম্ব সমদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে মিলিত হয়, যে এটার লম্ব এখানে, এটার লম্ব এখানে, এই বিন্দুটার নাম হচ্ছে পরিকেন্দ্র। পরিকেন্দ্র। দেখেন ত্রিভুজের কিন্তু সঠিক কোনো কেন্দ্র নেই, বাট কেন্দ্র বলা হচ্ছে বিভিন্ন সেন্সে, বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে। কোণের দৃষ্টিভঙ্গিতে সেটা অন্তকেন্দ্র, আর হচ্ছে বাহুর দৃষ্টিভঙ্গিতে, বাহুর লম্ব সমদ্বিখণ্ডকের দৃষ্টিভঙ্গিতে সেই বিন্দুটার নাম হচ্ছে পরিকেন্দ্র, আর একটা আছে মধ্যমা দৃষ্টিভঙ্গিতে। আচ্ছা, তাহলে পরিকেন্দ্র কি? একটা ত্রিভুজের তিনটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক রেখা তিনটা যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকেই বলা হচ্ছে পরিকেন্দ্র। তবে পরিকেন্দ্র সম্পর্কে একটা এক্সট্রা তথ্য আছে। এক্সট্রা তথ্যটা কি? পরিকেন্দ্রটা ত্রিভুজের ঠিক এমন জায়গায় হয়, এখান থেকে ত্রিভুজের শীর্ষ তিনটা সেম দূরত্বে থাকে। এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এইখান থেকে এইটার দূরত্ব, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সেম হয়। এই জন্য একটা ত্রিভুজ যদি অঙ্কন করা হয়, একটা ত্রিভুজের কেন্দ্র যা হয়, এইটাই ওই ত্রিভুজের পরিকেন্দ্র হয়ে যায়। ওইটাই ওই ত্রিভুজের কি হয়ে যায়? পরিকেন্দ্র হয়ে যায়। এই যে দেখেন, এটাই ওই ত্রিভুজের পরিকেন্দ্র। এই যে এটাই বৃত্তের কেন্দ্র, এটাই বৃত্তের কেন্দ্র, এটাই আবার এই ত্রিভুজটার পরিকেন্দ্র। কারণ পরিকেন্দ্রের অবস্থানটা ঠিক এমন জায়গায় থাকে, এখান থেকে শীর্ষ তিনটা ত্রিভুজের সেম দূরত্বে থাকে। এখান থেকে এটার দূরত্ব তা, এখান থেকে এটার দূরত্ব তা, এখান থেকে এটার দূরত্ব তা। এই জন্য বলা হয় একটা ত্রিভুজের তিন শীর্ষ দিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করা হয় বা বৃত্তের পরিধি যায়, তাহলে ওই বৃত্তের কেন্দ্রের নাম কি? ওই বৃত্তের কেন্দ্র যা, ওই ত্রিভুজের পরিকেন্দ্র তা। কথা ক্লিয়ার? তাহলে পরিকেন্দ্র সম্পর্কে একটা এক্সট্রা তথ্য পাওয়া গেল। সেটা কি? ত্রিভুজের তিন শীর্ষ দিয়ে একটা বৃত্ত অঙ্কন করলে ওই বৃত্তের কেন্দ্র যা, পরিকেন্দ্র তা। আমার হয়তো এখানে মধ্যবিন্দু নির্বাচন করতে একটু কম বেশি হয়েছে, এখানে হয়তো আরো একটু উপরে আসতো এটা, যাই হোক, মানে কথাটা তো ক্লিয়ার, কনসেপ্টটা তো বুঝছেন নাকি? আচ্ছা, এবার আসি আমরা ভর কেন্দ্রে। আমরা জানলাম কি কি? ত্রিভুজের অন্তকেন্দ্র, ত্রিভুজের পরিকেন্দ্র, এবার জানবো ত্রিভুজের ভর কেন্দ্র। একটা ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু আছে, এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু। আচ্ছা, এখন একটা জিনিস আপনাদের আগে বোঝাই। একটা ত্রিভুজের উচ্চতা আর একটা ত্রিভুজের মধ্যমা কি জিনিস? উচ্চতা হচ্ছে জাস্ট একটা ত্রিভুজে একটাই থাকে। যেমন একটা পাহাড় যদি উঁচা নিচা হয়ে থাকে, পাহাড়ের উচ্চতা কিন্তু এই উঁচা নিচা করে দেখা হয় না,
পাহাড়ের উচ্চতা ঠিক শীর্ষবিন্দু থেকে, পাহাড়ের চূড়া থেকে একবারে ভূমি বরাবর লম্ব রেখা যেটা যায় সেটাই হচ্ছে কি পাহাড়ের উচ্চতা। তাহলে পাহাড়ের উচ্চতা হচ্ছে জাস্ট একটা শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব। তাহলে একটা ত্রিভুজের উচ্চতা আছে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব, এটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা। উচ্চতা সবসময় একটাই হয়, উচ্চতা দুই তিনটা হয় না, কিন্তু আপনার মধ্যমা তিনটা হয়। মধ্যমা কি জিনিস এখন দেখি। শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু বরাবর, বিপরীত বাহুর মধ্যবিন্দু এটা, শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর, এই যে শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহু এটা, এর মধ্যবিন্দু এটা, এই সংযোজক সরলরেখাটার নাম হচ্ছে মধ্যমা। এটা দেখেন উচ্চতা না, কিছু কিছু সময় মধ্যমা, একটা মধ্যমার উচ্চতা একই হয় যখন ত্রিভুজটা সমবাহু হবে, এর মধ্যমাও যা উচ্চতাও তা, কিন্তু সবসময় হবে তা না, মধ্যমার উচ্চতা আলাদা আলাদা জিনিস। মধ্যমা কি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু বরাবর অঙ্কিত যে সরলরেখাটা, এটাই মধ্যমা। এভাবে মনে রাখবেন, মধ্যমা মধ্যবিন্দু, মধ্যমা মধ্যবিন্দু, শীর্ষবিন্দু থেকে শুরু হয় তার বিপরীত বাহুর মধ্যবিন্দু বরাবর, এইখান থেকে এইখানে আসলে এটা কিন্তু মধ্যমা হইতো না, কারণ ওইটাকে আসতে হবে বিপরীত বাহুর মধ্যবিন্দু বরাবর। তাহলে এই শীর্ষবিন্দু থেকেও একটা মধ্যমা পাবো, এর বিপরীত বাহু এটা, এই বিপরীত বাহুর মধ্যবিন্দু ধরেন এটা, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু বরাবর অঙ্কিত সরলরেখাটা মধ্যমা, এইটার মধ্যবিন্দু ধরেন এইটা, এটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে এই যে এটা একটা মধ্যমা, একটা ত্রিভুজের মধ্যমা পাওয়া যায় তিনটা, আর মধ্যমা তিনটা যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটার নামই হচ্ছে ভর কেন্দ্র। সেই বিন্দুটার নাম কি? ভর কেন্দ্র। একটা ত্রিভুজের তিনটা মধ্যমা যে বিন্দুতে মিলিত হয়, একটা ত্রিভুজের তিনটা মধ্যমা যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটার নামই হচ্ছে ভর কেন্দ্র। কথা ক্লিয়ার? মধ্যমা কি জিনিস? মধ্যমা কি জিনিস? মধ্যমা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দু, বিপরীত বাহুর মধ্যবিন্দু বরাবর অঙ্কিত সরলরেখাটা বা সংযোজক সরলরেখাটাই মধ্যমা। এটা একটা মধ্যমা, এটা একটা মধ্যমা, এই মধ্যমাটা এখানে বেঁকে গেছে। শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু বরাবর অঙ্কিত সরলরেখাটাই মধ্যমা। একটা ত্রিভুজে মধ্যমা থাকে কয়টা? তিনটা। আর উচ্চতা থাকে কয়টা? একটা। মধ্যমা, মধ্যমা সম্পর্কে আরেকটা যদি তথ্য বলি, দেখেন নরমাল ব্যাপার, এগুলো মুখস্থ করে কোনোদিন পার পাবেন না। একটা ত্রিভুজের তিনটা মধ্যমা যদি যোগ করি আর বাহু তিনটা যোগ করি, বাহু তিনটা যোগ করা মানে কি? পরিসীমা। বাইরের সীমানাটা যে কোনো কিছু জিনিসের, ত্রিভুজ বলেন, চতুর্ভুজ বলেন, বহুভুজ বলেন, বৃত্ত বলেন, বাইরের সীমানাটাই হচ্ছে পরিসীমা। তাহলে মধ্যমা তিনটা যদি যোগ করি আর পরিসীমাটা যদি ত্রিভুজের নেই, পরিসীমা মানে কি? ত্রিভুজের তিনটা বাহু, বাইরের তিনটা বাউন্ডারি, বাহু তিনটা নেই, মধ্যমা তিনটার যোগফল বড় হবে না পরিসীমাটা বড় হবে? অবশ্যই পরিসীমাটা বড় হবে। সিম্পল, মুখস্থ করার কোনো কারণ নেই। মধ্যমা তিনটা, যখন মধ্যমাগুলো ভিতরে আছে, পরিসীমা বাইরে, বা পরিসীমা তো বড় হবেই। মধ্যমা তিনটার যোগফল ত্রিভুজের পরিসীমা অপেক্ষা ছোট, আর পরিসীমাটা হচ্ছে মধ্যমা তিনটার যোগফল অপেক্ষা বড়। কথা কি বুঝছেন? আচ্ছা, আবার একটা বিষয় খেয়াল করেন, শুধু তাই না, যে কোনো দুইটা মধ্যমা যদি যোগ করি, দুইটা যে কোনো বাহু যদি যোগ করি ত্রিভুজের, এই বাহু দুইটা, এই বাহুটা আর এই বাহুটা যদি যোগ করি, আর যে তৃতীয় বাহুর উপর যে মধ্যমাটা আছে, এই মধ্যমাটা দ্বিগুণের থেকেও বড় হবে এই বাহু দুইটার যোগফল। আবার এই বাহু দুইটা যদি যোগ করি, তৃতীয় বাহুর উপর যে মধ্যমাটা হবে, এই মধ্যমাটা দ্বিগুণের থেকেও এই বাহু দুইটার যোগফল বড় হবে। অর্থাৎ বাহুগুলোর যোগফল সবসময় বড় হবে পরিসীমা মধ্যমার থেকে। আচ্ছা, তাহলে ভর কেন্দ্র কিসের সঙ্গে লিঙ্কড? ভর কেন্দ্র হচ্ছে ত্রিভুজের মধ্যমার সঙ্গে লিঙ্ক। ত্রিভুজের মধ্যমা তিনটা যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটার নামই হচ্ছে কি? ভর কেন্দ্র। কথা ক্লিয়ার? আচ্ছা, ভর কেন্দ্র সম্পর্কে আরেকটা তথ্য দিই। দেখেন, এটা যদি হয় একটা মধ্যমা, এটা যদি হয় একটা মধ্যমা, তাহলে ভর কেন্দ্র তো এটা। তাহলে মধ্যমাটাকে, এই যে মধ্যমাটাকে, ভর কেন্দ্রটা, এই মধ্যমাটাকে এই যে এই ভর কেন্দ্রটা দেখেন, এখানে অনেক বড়, এখানে অনেক ছোট, তাই কিনা? শীর্ষবিন্দু থেকে যেহেতু মধ্যমা আসে, এইটা অনেক বড় আর এইটুকু অনেক ছোট, এই মধ্যমাটা। তাহলে এই ভর কেন্দ্রটা মধ্যমাটাকে এমন ভাবে ভাগ করছে, উপরে বড় অংশ, নিচে ছোট অংশ। শুধু তাই না, এটা জ্যামিতি যে কোনো স্কেল দিয়ে মাপবেন, এটা ডাবল থাকলে এটা অর্ধেক আছে, এইটার ক্ষেত্রেও তাই। এই মধ্যমাটার এইখানে যে ভর কেন্দ্রটা আছে না, এই ভর কেন্দ্রটা এই মধ্যমাটাকে 2:1 অনুপাতে বিভক্ত করছে। অর্থাৎ এটা যদি 10 থাকে, এখান থেকে এটা এটুকু হবে 5। আবার এই মধ্যমাটাকেও, এই ভর কেন্দ্রটা, এই যে এই মধ্যমাটাকেও এই ভর কেন্দ্রটা এইখানে ডাবল রাখছে আর এখানে অর্ধেক আছে। এটা ধরেন এখান থেকে যদি এটা 4 হয়,
এখান থেকে এটা 4 হলে এটা হবে 2, এখান থেকে এটা যদি 3 হয় এটা হবে 1.5। অর্থাৎ এখানে মেইন যে বিষয়টা দেখাইলাম, ভর কেন্দ্র হচ্ছে ত্রিভুজের, ভর কেন্দ্র হচ্ছে ত্রিভুজের প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। ভর কেন্দ্র হচ্ছে ত্রিভুজের, এই যে ভর কেন্দ্রটা ত্রিভুজের প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। 2:1 অনুপাতে মানে কি, ডাবল ইস টু সিঙ্গেল, মানে দ্বিগুণ। 1:2 না, কিন্তু 2:1। অপশনে কিন্তু 1:2ও থাকে। 2:1 অনুপাতে, কারণ মধ্যমা শুরুই হয় শীর্ষবিন্দু থেকে, এই দিক থেকে এটা দেখা হয়, এই জন্য এখানে ডাবল, এখানে অর্ধেক। প্রত্যেকটা ভর কেন্দ্র প্রত্যেকটা মধ্যমাকে, একটা ভর কেন্দ্র প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে বা অন্তর্বিভক্ত করে। কথা ক্লিয়ার? কথা কি বুঝতেছেন? আচ্ছা, তাহলে মুখস্থ করবেন না। এখন যেটা দেখাবো আপনাদের, যে জিনিস তিনটা আমরা শিখলাম, একটা হচ্ছে অন্তকেন্দ্র, আর একটা পরিকেন্দ্র, আর একটা হচ্ছে ভর কেন্দ্র। এই তিনটা জিনিস যে আমরা শিখলাম, ত্রিভুজের কেন্দ্র। অন্তকেন্দ্র যদি আমরা বলি, অন্তকেন্দ্র হচ্ছে কিসের সঙ্গে লিঙ্কেজ? কোণের সাথে। কোণের সমদ্বিখণ্ডক রেখাগুলো যে বিন্দুতে মিলিত হয় সেটাই হচ্ছে অন্তকেন্দ্র। আমরা যদি পরিকেন্দ্র দেখি, পরিকেন্দ্র কিসের সঙ্গে লিঙ্কেজ? বাহুর সাথে, বাহুর মধ্যবিন্দুতে লম্ব, অর্থাৎ বাহুর লম্ব সমদ্বিখণ্ডক রেখা তিনটা যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে কি, পরিকেন্দ্র। আর ভরকেন্দ্র কি কিসের সঙ্গে লিঙ্কেজ? মধ্যমার সাথে। একটা ত্রিভুজের মধ্যমা তিনটা যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটার নামই হচ্ছে কি, ভরকেন্দ্র। এবং পরিকেন্দ্র এবং ভরকেন্দ্র সম্পর্কে এক্সট্রা কিছু তথ্য দেওয়া হয়েছে। পরিকেন্দ্র সম্পর্কে একটা তথ্য কি দেওয়া হয়েছিল? পরিকেন্দ্রটা ত্রিভুজের 3 শীর্ষ থেকে সমান দূরত্বে থাকে। অর্থাৎ বাইরে একটা বৃত্ত অঙ্কন করলে ওই বৃত্তটা যদি ত্রিভুজের 3 শীর্ষ দিয়ে যায়, ওই বৃত্তের কেন্দ্রই হচ্ছে ওই ত্রিভুজের পরিকেন্দ্র। আবার ভরকেন্দ্র সম্পর্কে একটা এক্সট্রা তথ্য কি দেওয়া হইলো? ভরকেন্দ্রটা প্রত্যেকটা মধ্যমাকে কি করে? প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? আচ্ছা, এবং এটাও দেখা যাচ্ছে যে এই যে মধ্যমাগুলো অবশ্যই ছোট পরিসীমার থেকে, মধ্যমাগুলো যোগফল পরিসীমার থেকে ছোট, বা পরিসীমাটা অবশ্যই মধ্যমাগুলো যোগফল থেকে বড়। পরিসীমা বলতে কি বুঝি? বাইরের বাহু তিনটার যোগফল, বা 4টা বাহু থাকলে 4টা বাহু। পরিসীমা বলতেই হচ্ছে বাইরের সীমানাটা। আচ্ছা, তারপরে আমরা কি জানলাম? যে কোনো 2টা বাহু যোগ করলে তৃতীয় বাহুর উপর যে মধ্যমাটা হবে, এই মধ্যমার দ্বিগুণের থেকে ওই বাহু দুটার যোগফল বড় হবে। আর একটা বলা হয় লম্ব বিন্দু বা লম্ব কেন্দ্র। ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষ থেকে যদি বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করা হয়, এই লম্ব তিনটা যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হয় লম্ব বিন্দু। আচ্ছা, আপনারা কি যা এইগুলো যে বুঝাচ্ছি, এগুলো কি বুঝতে পারতেছেন? কথা কি ক্লিয়ার? আমি যে বুঝাচ্ছি ব্রেনে কি যাচ্ছে, না খুব কঠিন মনে হচ্ছে, খুব জটিল মনে হচ্ছে? জাস্ট হ্যাভ এ রিল্যাক্স, কোনো প্রেশার নিতে হবে না। আমার ক্লাসগুলো করে দেখেন, করার পর আপনি যদি ম্যাথ না পারেন, মানে যা আমার বিরুদ্ধে যা লেখার আপনি ডকুমেন্ট সহ লিখবেন। কথা কি বুঝছেন? একবার অনলাইন ভরাই দিবেন যে আমি ম্যাথ ক্লাস করতেছি, তো ওনার কাছে আমি কিছুই বুঝতেছি না, কিছুই পারতেছি না, আমি পরীক্ষায় কোনো মার্কে আগাইতে পারছি না। একবারে মন প্রাণ ভরে লিখবেন। কিন্তু আপনার তো একটা জিনিস থাকতে হবে ভাই, ধৈর্য থাকতে হবে, আপনাকে ক্লাসগুলো করতে হবে অন্তত। আপনি যদি না পারেন আমাকে জানান, কমেন্ট করেন, লিখেন, আমি আপনাকে জাজ করার চেষ্টা করব আপনার জন্য আবার কিভাবে কি করা যায়। আমার এই 12 বছরের বেশি, 1 যুগেরও বেশি অভিজ্ঞতা থেকে, এই ক্লাস নেওয়া থেকে আমি বলতেছি, অনলাইনে আমি ভাই পপুলার না, অনলাইনে কোনো সময়ই দেই না, অনলাইনে সময়, অফলাইনে সময় দিয়ে আমি কুল পাই না। এই যে রাতের বেলা আবার ক্লাস নেওয়া, এটা একবারে আমার জন্য সো বার্ডেন হয়ে যায়। সো আপনাদের সাপোর্ট যত বেশি বেশি পাবো, যত বেশি বেশি মনে হবে যে না ইফেক্টিভ হচ্ছে আমার ক্লাসগুলো, স্টুডেন্টরা উপকৃত হচ্ছে, স্টুডেন্টরা পাচ্ছে, সাপোর্ট পাচ্ছে, আমি তাহলে নিয়মিত ক্লাসের সংখ্যা বাড়াবো এবং ডিউরেশনও বাড়াবো। নিয়মিত অল টাইম ফ্রি ক্লাসের উপরে থাকবো। অন্তত আমাদের মানে বাংলাদেশ জানুক, বা আমাদের দেশের ম্যাক্সিমাম স্টুডেন্টদের জানুক আমরা এভাবে ফ্রি ক্লাস নিয়মিত নিচ্ছি এবং উপকৃত হচ্ছে। অন্তত আমি চাই যে সবাই চিনুক। ধীরে 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 আমার উদ্দেশ্য হচ্ছে গোটা বাংলাদেশে ধীরে 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 ব্রাঞ্চ খোলা। ওকে, ঠিক আছে, আপনারা দেখেন বুঝতেছেন কিনা? ইয়েস, পরিকেন্দ্র তাহলে বাহুকে সমদ্বিখণ্ডিত করে সিনথিয়া আপু? না, পরিকেন্দ্র বাহুকে সমদ্বিখণ্ডিত করবে কেন? পরিকেন্দ্র তো এই জিনিসটা, এই বিন্দুটা হচ্ছে পরিকেন্দ্র, ও তো বাহুকে সমদ্বিখণ্ডিত করে নাই। বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, লম্বটা বাহুকে সমদ্বিখণ্ডিত করে, এই লম্বটা এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করতেছে, বাট পরিকেন্দ্রটা তো বাহুর সঙ্গে সরাসরি কানেক্টেড না।
কথা কি বুঝছেন? পরিকেন্দ্র তো এই জিনিসটা এই যে এই কেন্দ্রটা লম্ব পরিকেন্দ্রের যে লম্বগুলো আছে এই লম্বগুলো বাহুকে সমদ্বিখণ্ডিত করে। কথার মধ্যে আপনার সামান্য মিসিং আছে। কথা কি বুঝছেন? কি বোঝা যায়? কই আছেন কি আপনারা ক্লাসের মধ্যে? জি দাদা, থ্যাংক ইউ। আজকে শেয়ার একবারেই কম দেখতেছি, বুঝলাম না আপনারা শেয়ার করতেছেন না কেন? শেয়ার করেন। যেহেতু এখন ইফতারের পর নামাজের টাইম আছে 8:45-এ 7:45-এ, সুতরাং আগামীকাল থেকে আমরা ক্লাসগুলো নেওয়া, কালকে তো শুক্রবার ক্লাস নিব না, শনিবার থেকে ক্লাসগুলো 7:45 7:40 থেকে আমরা নেওয়ার চেষ্টা করব, 6:40 থেকে 7:40 পর্যন্ত। এবং তারপরে যদি দেখি যে না নামাজের টাইম আরো পিছিয়ে যাচ্ছে, আরো একটু বেশি টাইম ক্লাস নেব। আপনাদের আজকে ইফতারের কারণে সারা শব্দ একবারই কম, সবাই ক্লান্ত, বুঝতেছি না ক্লাস কি আরো কন্টিনিউ করব কিনা। এখন আর একটা থিম দিলেই ত্রিভুজ সম্পর্কে আপনার সকল কিছু ক্লিয়ার, তারপর যাব প্র্যাকটিসে। এই থিমটা একটু সময় লাগবে। এখন ত্রিভুজের নামগুলো জানবো, কোনটা কোন ত্রিভুজ, কি কারণে, কি জন্য, কি হইলো, কি নামকরণ, কোনটা আছে সমকোণী, সমদ্বিবাহু, এই সূক্ষ্মকোণী, স্থূলকোণী, এইগুলো বিভিন্ন যে ত্রিভুজ করে ফেলি। তাহলে আমরা গত দুইটা লেকচারে আমরা জেনেছি ত্রিভুজ হওয়া মাত্রই কিছু বৈশিষ্ট্য থাকতে হয়, সেগুলো জেনেছি। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো ত্রিভুজের তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তারপরে দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড়, দুইটা বাহুর বিয়োগফল তৃতীয় বাহুর থেকে ছোট, তারপরে দুইটা বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক, এই বিষয়গুলো জেনেছি। বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম, ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম, তারপরে হচ্ছে বৃহত্তম বাহু সংলগ্ন কোণগুলো সূক্ষ্ম কোণ। তারপরে আমরা জেনেছি যে কোনো একটা ত্রিভুজের একটা বাহুকে একদিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণটা তার বিপরীত অন্তস্থ কোণ দুইটির যোগফলের সমান। তারপরে আমরা জেনেছি একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করলে ত্রিভুজের যে দুইটা বহিস্থ কোণ তৈরি হয় সেই কোণ দুইটার যোগফল দুই সমকোণ অপেক্ষা বড়। তারপর আমরা জেনেছি একটা ত্রিভুজের তিনটা বাহুকে তিন দিকে বর্ধিত করলে যে তিনটা বহিস্থ কোণ তৈরি হয় তার তিনটা কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। তারপরে হচ্ছে আমরা জেনেছি ত্রিভুজের সর্বসমতা, একটা ত্রিভুজ আরেকটা ত্রিভুজের সর্বসম হলে সবকিছু মিলে যায়। তারপরে তিনটা করে তথ্য মিলে গেলে বাকি তথ্যগুলো অটো সর্বসম হয়ে যায়। কিন্তু একটা ক্ষেত্রে সাবধান থাকতে হয়, সেটা হচ্ছে কি যে একটা ত্রিভুজের যে কোনো তিনটা কোণ আরেকটা ত্রিভুজের যে কোনো তিনটা কোণ সমান হলে তারা পরস্পর সর্বসম হতেও পারে, নাও হতে পারে। তারপরে আমরা জেনেছি ত্রিভুজ, সদৃশ ত্রিভুজ বা সদৃশমণি ত্রিভুজ কি জিনিস। তারপরে আমরা জেনেছি ত্রিভুজের কেন্দ্রগুলো কোথায়, কিভাবে, কোন দৃষ্টিভঙ্গিতে বলা হচ্ছে। কখনো কোণের দৃষ্টিভঙ্গিতে যখন দেখতেছি কোণের সমদ্বিখণ্ডক তখন হয় অন্তকেন্দ্র। তারপরে বাহুর মধ্যবিন্দুতে লম্ব অঙ্কন করলে লম্ব দ্বিখণ্ডকগুলো, বাহুর লম্ব দ্বিখণ্ডক তিনটা যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে পরিকেন্দ্র। তারপরে ভর কেন্দ্র, যে একটি ত্রিভুজের মধ্যমা তিনটা যে বিন্দুতে মিলিত হয় সেটা ভরকেন্দ্র প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তারপর হচ্ছে পরিকেন্দ্র এমন একটা জায়গায় থাকে ত্রিভুজের তিন শীর্ষ দিয়ে বৃত্ত অঙ্কন করলে বৃত্তের পরিধি গেলে বৃত্তের কেন্দ্র যা হয়, ওই বৃত্তের কেন্দ্র যা হয় ত্রিভুজের পরিকেন্দ্র তাই হয়। এই জিনিসগুলো আমরা দুইটা ক্লাস ধরে ভেঙে 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 জেনেছি। তা আমরা 1-1.5 মিনিটের মধ্যে বলে দিলাম, আপনাদের একটু রিকল করলাম জিনিসগুলো মনে আছে কিনা সেটার জন্য। ওকে, এখন আমরা জানবো ত্রিভুজ, এবং কোন ত্রিভুজ কি প্রকারের তার নাম কি, এগুলো কিন্তু আমরা জানি না। এখন হচ্ছে আমরা এই জিনিসগুলো জানবো। আচ্ছা, এই জিনিসগুলো যে আমরা এখন জানবো, তো খেয়াল করেন স্ক্রিনে ফেটে ফেটে যাচ্ছে।
বেশি স্মার্ট বোর্ডটা ইউজ করা হয় না, তো এই জন্য স্ক্রিনে ডিসপ্লেতে মেবি ভিতর থেকে ডিসপ্লে ফেটে ফেটে যাচ্ছে একটু একটু করে। ওকে, আচ্ছা আমরা এখন নর্মালি জানি এটা একটা কি কোণ? সমকোণ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলে সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ আমরা দুইটা দৃষ্টিভঙ্গিতে দেখব, একটা হচ্ছে কোণের দৃষ্টিভঙ্গিতে, আর এগুলো ত্রিভুজ হচ্ছে বাহুর দৃষ্টিভঙ্গিতে। কোন দুই ভাবে ত্রিভুজগুলোকে ডিভাইডেড করব। একটা হচ্ছে কোণের দৃষ্টিভঙ্গিতে ত্রিভুজ তিনটা, আর একটা হচ্ছে বাহুর দৃষ্টিভঙ্গিতে ত্রিভুজ তিনটা। মানে কোণ দিয়ে তিনটা ত্রিভুজ ডিফাইন করা যায় আর বাহু দিয়ে তিনটা ত্রিভুজ ডিফাইন করা যায়। তখন যখন আমরা আবার কোণ বাহু সবগুলোই জেনে যাব ত্রিভুজগুলো, তখন আবার কোণ দিয়ে বাহুর ত্রিভুজকেও ডিফাইন করতে পারবো, বাহু ত্রিভুজকেও আবার বাহু দিয়ে কোণের ত্রিভুজগুলোকেও সংজ্ঞায়িত করতে পারবো। তো ওগুলো পরের বিষয়, একবারে সিম্পল বিষয়, তেমন কিছুই না। তাহলে এটা কি? এই কোণটা কি? সমকোণ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলে সমকোণী ত্রিভুজ। এটা কি? স্থূলকোণ। যে ত্রিভুজের এই কোণটা হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ হচ্ছে স্থূলকোণ তাকে বলে স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা, আমি যে ক্লাসগুলো নিচ্ছি এই জ্যামিতির এবং পরিমিতির ফুল প্যাকেজের একটা আমাদের শীট করা আছে। এই শীটটা যারা 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 আমাদের পেড গ্রুপ আছে তারা তো পাইছেনই, আর যারা পেড ছাড়া আছেন তারাও যদি ওই শীটটা পাইতে চান, তাহলে আমাদের একটা গ্রুপ আছে জব ল্যাব, জব ম্যাথ ল্যাব, একটা গ্রুপ আছে পাবলিক গ্রুপ, ওই গ্রুপে দিয়ে দিব। যাদের যাদের দরকার কমেন্ট করেন, গ্রুপের লিংক সহ দিয়ে দিব। তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলে সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে বলে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণ নিশ্চয়ই আমরা চিনি গত দুইটা ক্লাস থেকে, স্থূলকোণী ত্রিভুজ। তারপরে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে, একটি কোণ স্থূলকোণ হলে তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ কি? সূক্ষ্মকোণী ত্রিভুজটা কি হওয়া উচিত? যে ত্রিভুজের একটি কোণ সূক্ষ্মকোণ তাকে বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। নো, যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ তাকে বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি কোণ সূক্ষ্মকোণ, তিনটা কোণই 90 ডিগ্রির থেকে ছোট হবে। যে ত্রিভুজের এগুলোর ক্ষেত্রে একটা কোণ সমকোণ হলেই সমকোণী ত্রিভুজ, একটা কোণ স্থূলকোণ হলেই স্থূলকোণী ত্রিভুজ, আর সূক্ষ্মকোণীর ক্ষেত্রে তিনটা কোণই সূক্ষ্মকোণ হতে হবে, তখন সেই ত্রিভুজটার নাম হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সেই ত্রিভুজটার নাম হবে কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ। আচ্ছা, এইটুক সংজ্ঞা থেকে যদি আমরা জানি তাহলে আমরা ডিটেলসটা জানতে পারবো না। এইটুক হচ্ছে প্রাইমারি একটা সংজ্ঞা কোণ দিয়ে তিনটা ত্রিভুজ চেনার। এখন একটু আমরা ডিটেলসে যাই। দেখেন, সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে বলে সমকোণী ত্রিভুজ, মানে একটা কোণ 90 ডিগ্রি তাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে বলে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এই সাইড থেকে কি দেখা যাচ্ছে ক্লিয়ার? ক্লিয়ার কি দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, আবার এই জিনিসটা একটু ভাবেন তো, এই কোণটা যখন 90 ডিগ্রি, একটা ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে হয় 90 ডিগ্রি। একটা ত্রিভুজে যে কোনো তিনটা কোণ যোগ করলে যদি 90 ডিগ্রি হয়, একটাই যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুই একটা ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে যদি 180 ডিগ্রি হয়, তাহলে যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি কোণ দুইটা মিলেও কিন্তু 90 ডিগ্রি। কারণ এটা একাই 90 ডিগ্রি, 180 মিলে তো আরো 90 ডিগ্রি লাগবে। তাহলে এই দুইটা কোণ যোগ করে হবে 90 ডিগ্রি। তার মানে এটা 45, এটা 45, এটা বলা যাবে না। এটা 45, এটা 45, এটা বলা যাবে না, কিন্তু এই দুইটা কোণ যোগ করলে 90 ডিগ্রি হবে, এটা বলা যাবে। তাহলে এটা যদি 60 হয় এটা 30, এটা যদি 60 হয় এটা 30, এটা 50 হলে এটা 40, এরকম হতে পারে, বা এটা 45 হলে এটা 45। বাট যোগফল দুইটা, এই ত্রিভুজের এই কোণ দুইটার যোগফল হবে 90 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণ যদি যোগ করে 90 ডিগ্রি হয়, আমরা সমকোণী ত্রিভুজকে এভাবেও বলতে পারি।
যে ত্রিভুজের দুইটি কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি তাদেরকে পরস্পরের, হ্যাঁ দুঃখিত লাইভটা মাঝখান থেকে নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে কেটে গিয়েছিল, আপনাদের আবার লাইভটা শুরু হলো। সবাই লাইভটা নতুন করে আবার শেয়ার দেন। আমি অনেক ক্লাসে অনেক দূর চলে গিয়েছিলাম, বুঝতে পারি নাই লাইভ কেটে গেছে। আমার ল্যাপটপেও সামনে নেট একবারে স্লো, লোড নিচ্ছে না। তো লাইভটা কেটে যাওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা খুব দ্রুত আবার শেয়ার ছিলাম। পরে দেখলাম এই অনেকগুলো আলোচনায় আপনাদের হাইড হয়ে গেছে। এই যে এইটুক তো পুরাটাই নাই, আর ওইটুকের মধ্যে একটু অংশ ছিল। ওকে, আমরা এইটুক নিয়ে পরে কথা বলতেছি। এইটুক তো আশা করা যায় মোটামুটি ক্লিয়ার। আমরা সমকোণী ত্রিভুজকে যেমন বলতে পারি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলে সমকোণী ত্রিভুজ। সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতির্ভুজ। এবং যেহেতু একটা ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে হয় 180 ডিগ্রি, এটা যদি একাই 90 ডিগ্রি হয়, 180 মিলাইতে এই দুইটা কোণ মিলে কিন্তু 90 ডিগ্রি হতে হবে। তার মানে সমকোণী ত্রিভুজের বাকি কোণ দুইটা সূক্ষ্মকোণ এবং এই কোণ দুইটার যোগফল 90 ডিগ্রি। তাহলে আমরা এভাবেও বলতে পারি যে ত্রিভুজের দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি তাকে বলে সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ এটাও বলা যাবে। আবার যে ত্রিভুজের দুইটি কোণের যোগফল কি 90 ডিগ্রি তাকে বলে সমকোণী ত্রিভুজ। আবার এটাও বলতে পারি যে ত্রিভুজের দুইটি কোণ পরস্পরের পূরক, কারণ দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে তারা কিন্তু পরস্পর পূরক কোণ। তাহলে যে ত্রিভুজের দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি বা তারা পরস্পরের পূরক কোণ, তাদেরকে পরস্পর, সেই ত্রিভুজটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজে একটা স্থূলকোণ থাকে, সূক্ষ্মকোণী ত্রিভুজে তিনটা সূক্ষ্মকোণ থাকে। তো এখন স্থূলকোণী ত্রিভুজের তিনটা, যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণ কিন্তু দুইটা আছেই। এই জন্য সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ সূক্ষ্মকোণ বললে সেটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হয় না। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণই সূক্ষ্মকোণ হতে হয়। আচ্ছা, এখন আমার মনে হয় একটু কম দেখা যাচ্ছে এই সাইডটায়। ওকে, এমএসটি সুমা, থ্যাংক ইউ আপনাকে, শেয়ার ডান। তারপরে হচ্ছে তিশা আক্তার, থ্যাংক ইউ, ক্লিয়ার। ওকে, আচ্ছা আমরা এখন আসি ত্রিভুজ এতক্ষণ পড়লাম কোণ ভেদে, এবার পড়বো বাহু ভেদে। একটা ত্রিভুজ যেমন নাম যদি বলি সমবাহু ত্রিভুজ, সমবাহু নামটার সাথেই কিন্তু মিল আছে, সমান বাহু। যে ত্রিভুজের বাহুগুলো সমান সেই ত্রিভুজকে বলে সমবাহু ত্রিভুজ। সেই ত্রিভুজের বাহু তিনটাই সমান, যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে বলবো সমবাহু ত্রিভুজ। তারপর সমদ্বিবাহু মানে যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। এই যে নামটার মধ্যেই কিন্তু ত্রিভুজের সংজ্ঞাটা চলে আসে। সম মানে সমান, দ্বি মানে দুই, বাহু দুইটা বাহু যে ত্রিভুজের সমান তাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু, যেটা সুষম নয় মানে সমান নয় তাকেই বলে বিষম, আর সমান হলেই তাদেরকে সুষম বলা হয়, সমও বলা হয়। তাহলে তিনটা বাহুই যার অসমান তাকে বলা হয় বিষমবাহু। বিষম কথাটার অর্থই হচ্ছে সমান নয়, অসমান এমন। তাহলে যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় সেই ত্রিভুজকেই বিষমবাহু ত্রিভুজ বলে। আসলে বাহুভেদে ত্রিভুজ তিনটা, কোণ ভেদে ত্রিভুজ তিনটা। তাহলে বাহুভেদে যে ত্রিভুজ তিনটা, যে ত্রিভুজের বাহুগুলো সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে, যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। বিষমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের বাহুগুলো অসমান, সমান নয় তাকে বলে বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা, আমরা এর আগে আচ্ছা এই জিনিসটাকে তাহলে আমি বুঝাইছিলাম, এই জিনিসটা ডিলিট করে দিই। ওকে, এখন আমরা এর আগে জেনেছি যে ত্রিভুজের বাহুটা বড় হয়, যে বাহুটা বড় হয় সেই বাহুটার বিপরীত কোণটাও বড় হয়। আবার আমরা জেনেছি একটা ত্রিভুজের যদি ছোট বাহু থাকে তার বিপরীত কোণটা ছোট হয়। আবার জেনেছি সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে আমরা যদি এখানে বলি সমবাহু ত্রিভুজের এই যে তিনটা বাহু সমান, সমবাহু ত্রিভুজের কয়টা বাহু সমান? তিনটা বাহু সমান। তাহলে এর বিপরীত কোণ তিনটাও সমান। তাহলে একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তিনটা কোণই যদি সমান হয়, 180 কে 3 দিয়ে ভাগ দিলে হয় 60। তাহলে
সমবাহু ত্রিভুজের কোণগুলো 60 ডিগ্রি করে। তাহলে আমরা কোণ দিয়েও বলতে পারি যে ত্রিভুজের কোণগুলো সমান অর্থাৎ 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি করে সে ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ বলে। দেখেন কোণ দিয়ে বাহুকে সংজ্ঞায়িত করতেছি আবার, যে ত্রিভুজের কোণগুলো সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ, কারণ কোণ তিনটা সমান মানেই তার বাহু তিনটা সমান। এক কথায় যে ত্রিভুজের যেই কয়েকটা বাহু সমান সেই কয়েকটা কোণ সমান, যে ত্রিভুজের যেই কয়েকটা বাহু সমান, অসমান যেই কয়েকটা বাহু তার কোণও সেই কয়েকটা অসমান। তাহলে এখানে আমরা একটা সমবাহু ত্রিভুজের তিনটা কোণ যেহেতু আমাদের সমান 60 ডিগ্রি 60 ডিগ্রি করে তাকে বলে সমবাহু ত্রিভুজ, এটা বলতে পারি। শুধু তাই না, সমবাহু ত্রিভুজের বাহুগুলো যেহেতু সমান, এর যে মধ্যবিন্দুগুলো আছে, এই যে মধ্যবিন্দুগুলো তিনটা বাহুর মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুগুলো যোগ করলেও আমরা কি পাই? সমবাহু ত্রিভুজ পাই। এর কারণ কি জানেন? আমরা তো প্রথম দিনের ত্রিভুজের ক্লাসেই জেনেছি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাটা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। তাহলে এই বাহুটা যদি 10 মনে করি তাহলে এই বাহুটা নিশ্চয়ই 5। তার মানে সমবাহু ত্রিভুজের বাহুগুলো যেহেতু সমান, তাহলে এই পুরো বাহুটা যদি 10 হয় তাহলে এই যে এই বাহু দুইটার মধ্যবিন্দু যোগ করলে এই বাহুটা এই তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হবে। তাহলে এটা যদি 10 হয় এটাও 5, তাহলে এটা যদি 10 হয় এখানেও তো মধ্যবিন্দু দুইটা যোগ করতেছি, তার মানে এটাও 5। অর্থাৎ আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজের মধ্যবিন্দুগুলো যোগ করলে যে ত্রিভুজগুলো পাওয়া যায় সেই ত্রিভুজগুলো সমবাহু। এখানে 1 2 3 4টা যে ত্রিভুজ পাওয়া গেছে এই চারটাও সমবাহু ও নিজেও সমবাহু। সমবাহু ত্রিভুজের মধ্যবিন্দুগুলো যোগ করলে যে ত্রিভুজ পাওয়া যায় তাকে সেই ত্রিভুজগুলো হবে সমবাহু। আবার দেখেন, খেয়াল করেন, আমরা যে অন্তকেন্দ্র পরিকেন্দ্র ভরকেন্দ্র পড়েছিলাম, অন্তকেন্দ্র কি কোণের সঙ্গে রিলেটেড? অন্তকেন্দ্র হচ্ছে একটা ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডক। এই যে কোণ আছে না, কোণকে সমান দুই ভাগে ভাগ করবে। কোণের সমদ্বিখণ্ডক রেখা তিনটা, এই যে এটা কোণের সমদ্বিখণ্ডক, এটা রেখা তিনটা যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটা হচ্ছে অন্তকেন্দ্র। তাহলে এই বিন্দুটা অন্তকেন্দ্র, কারণ কোণের সমদ্বিখণ্ডক হয়েছে এগুলো। আমার হাতের আটের জন্য একটু কম বেশি হতে পারে বাহুগুলো। তো কোণের সমদ্বিখণ্ডক রেখা তিনটা, এই তিনটা এই যে কোণের কোণ দিয়ে সমদ্বিখণ্ডক করে যাবে, এই বাহু তিনটা কোণের সমদ্বিখণ্ডক তিনটা এই বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এই বিন্দুটার নামই হচ্ছে অন্তকেন্দ্র। আবার একটা মজা দেখেন, আপনার এবার আসে পরিকেন্দ্র। পরিকেন্দ্র কি? ত্রিভুজের প্রত্যেকটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। এই যে এটা একটা বাহু যদি হয়, এই বাহুর উপর লম্ব এটা, এবং এই লম্বটা এই বাহুটাকে সমান দুই ভাগে ভাগ করতেছে। এই জন্য এটাকে বলা হচ্ছে শুধু লম্ব না, এটাকে বলা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। এই যে বাহুর উপর দেখেন লম্ব হয়েছে, বাহুটাকে সমান দুই ভাগে ভাগ করছে, এবং এটাও তাই, এইটাও বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, এবং এইটাও তাই, এইটাও বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এইটাই পরিকেন্দ্র। আবার একটা মজা দেখেন, এটা অন্তকেন্দ্র হইলো, এটাই পরিকেন্দ্র হইলো। আবার একটা মজা দেখেন, এটা কিন্তু মধ্যমা। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু বরাবর অঙ্কিত সরলরেখাটা মধ্যমা, এটাও মধ্যমা, মধ্যবিন্দু বরাবর গেছে। তাহলে এইটার নাম ভরকেন্দ্র। অর্থাৎ এখান থেকে যে মেসেজটা দিলাম, সমবাহু ত্রিভুজের অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র ঠিক একই জায়গায়। এর কারণ এর বাহু তিনটা সমান। তাহলে আমরা এইভাবে একে সংজ্ঞায়িত করতে পারি, যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। এভাবে তো সংজ্ঞায়িত করতেই পারি। এবার এভাবেও বলতে পারি, যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমান তাকে আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজ। আবার আমরা এভাবে বলতে পারি, যে ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডক রেখা তিনটা সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। আবার আমরা এভাবে বলতে পারি, কোন ত্রিভুজের বাহুর মধ্যবিন্দুতে অঙ্কিত লম্ব সমদ্বিখণ্ডক তিনটা যার সমান সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আবার আমরা এটা বলতে পারি, যে ত্রিভুজের অন্তকেন্দ্র, পরিকেন্দ্র এবং ভরকেন্দ্র একই জায়গায় তাকেও বলা যায় সমবাহু ত্রিভুজ। এত সংজ্ঞা কি মুখস্থ করতে পারবেন? পারবেন না। বেসিক জানলে এগুলো অটো চলে আসবে। তো
আমরা আবার এটাও বলতে পারি যে ত্রিভুজের কোণগুলো সমান বা 60 ডিগ্রি করে তাকে বলে সমবাহু ত্রিভুজ। আবার আমরা এটাও বলতে পারি যে ত্রিভুজের বাহুর মধ্যবিন্দুগুলো যোগ করলে যে সমবাহু ত্রিভুজ পাওয়া যায় সেই ত্রিভুজটিও সমবাহু ত্রিভুজ। বলতে পারি কিনা? অবশ্যই বলতে পারি। অর্থাৎ যে ত্রিভুজের যেই কয়েকটা বাহু সমান, সেই কয়েকটা মধ্যমা সমান, সেই কয়েকটা লম্ব সমান, লম্ব দ্বিখণ্ডক সমান, সেই কয়েকটা কোণের সমদ্বিখণ্ডক সমান, সেই কয়েকটা কোণ সমান। তাহলে সেম ভাবে যদি আমরা সমদ্বিবাহুতে আসি, এই সমদ্বিবাহু ত্রিভুজের কয়টা বাহু সমান? 2টা বাহু সমান। তার মানে এই যে 2টা বাহু সমান মানে এর 2টা কোণও সমান। তাহলে আমরা এভাবে বলতে পারি যে ত্রিভুজের 2টি কোণ সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। অবশ্যই সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 2টি কোণ সমান তাকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ 2টা কোণ সমান মানে 2টা বাহু সমান। যে কয়েকটা বাহু সমান সেই কয়েকটা কোণ সমান, বা যে কয়েকটা কোণ সমান সেই কয়েকটা বাহু সমান। তাহলে আমরা এটাও বলতে পারি একটা ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত বাহুদ্বয় কোণদ্বয় যদি সমান হয় তাকে বলবো কোণদ্বয় যদি সমান হয় তাকে বলা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। এবং এটাও বলতে পারি একটা ত্রিভুজের ভূমির প্রান্তবিন্দু দ্বয় থেকে, এই যে ভূমির প্রান্তবিন্দু দ্বয় থেকে অঙ্কিত কোণের সমদ্বিখণ্ডক দুইটি যদি সমান হয়, এই যে কোণের সমদ্বিখণ্ডক, এই কোণ এটা কিন্তু এই কোণের সমদ্বিখণ্ডক, এটা কিন্তু এই যে এই কোণটার সমদ্বিখণ্ডক, এই সমদ্বিখণ্ডক দুইটা যদি সমান হয় সেটাও সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ এর 2টা বাহু সমান না, এর 2টা কোণ সমান, এর 2টা কোণের সমদ্বিখণ্ডক সমান, এই কোণের সমদ্বিখণ্ডকটা কিন্তু ওদের সমান হবে না, এটা বড় হয়ে গেছে। অর্থাৎ যেই কয়েকটা বাহু সমান সেই কয়েকটা কোণের সমদ্বিখণ্ডক সমান, সেই কয়েকটা লম্ব সমদ্বিখণ্ডক সমান, সেই কয়েকটা মধ্যমা সমান, এর মধ্যমাও 2টা সমান হবে। এই যে এটা কিন্তু মধ্যমা হয়ে গেছে, এটাও কিন্তু মধ্যমা হয়ে গেছে। অর্থাৎ আমি সমদ্বিবাহু ত্রিভুজের সংজ্ঞাটাকে এইভাবেও বলতে পারি যে ত্রিভুজের 2টি মধ্যমা সমান তাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। আবার আমি এভাবেও বলতে পারি যে ত্রিভুজের 2টি কোণের সমদ্বিখণ্ডক সমান তাকে বলবো আমি সমদ্বিবাহু ত্রিভুজ। আবার এভাবেও বলতে পারি একটা ত্রিভুজের সমান একটা বাহুর ভূমির প্রান্তবিন্দু দ্বয় থেকে অঙ্কিত কোণের সমদ্বিখণ্ডক দ্বয় কথাটা মেইন ফ্যাক্ট। দ্বয় মানে কি? 2টা সমদ্বিখণ্ডক দ্বয় যদি সমান হয় তাহলে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে মেইন ফ্যাক্ট হচ্ছে আগের কথা কি বলতেছি না বলতেছি, দ্বয় কথাটা আছে না, 2টা সমান মানে ওটা 2টা বাহু সমান, 2টা কোণ সমান মানে 2টা বাহু সমান, মানে সমদ্বিবাহু ত্রিভুজ। 2টা মধ্যমা সমান মানে মধ্যমা দ্বয় সমান যখনই বলবে তখনই বুঝবেন ওটা সমদ্বিবাহু ত্রিভুজ। 2টা মধ্যমা সমান হলে বাহু 2টা সমান হবে। কথা কি বুঝতেছেন? এবং এখানে আরেকটা তথ্য দেই, একটা ত্রিভুজের আমরা জানি শীর্ষবিন্দু কয়টা থাকে? শীর্ষবিন্দু কিন্তু 3টা থাকে। এই যে এটাও শীর্ষবিন্দু, এটাও শীর্ষবিন্দু, এটাও শীর্ষবিন্দু। বাট শিরকোণ বা শিরবিন্দু একটা থাকে, শিরোবিন্দু। এই যে শিরকোণ, এখানে একটা এই যে এরকম একটা বিসর্গ দিতে হয়, শিরকোণ। অনেক সময় এটা দেয়ও না। শিরকোণ হচ্ছে কি জিনিস এটা বুঝি। শিরকোণ হচ্ছে সমান সমান বাহু 2টা মিলে যে কোণটা হয় সেই কোণটা হচ্ছে শিরকোণ। এবং এর বিপরীত বাহুটা, এবং এই কোণের বিপরীত বাহুটাকে অবশ্যই ভূমি হতে হবে। এটা ভূমির বিপরীত হতে হবে, এই সাইডে থাকলে এটা হবে না। এই বাহু 2টা সমান, এই বাহু 2টা সমান, আর এটা ভূমি নয়। যদি ভূমি না হয় তাহলে এটা শিরকোণ হবে না। শিরকোণ শুধু তখনই বলা হবে সমান সমান বাহু 2টা মিলে যে কোণটা হবে এবং ওই কোণটা ভূমির বিপরীতে অবস্থিত হবে, ভার্টেক্স মানে ভূমির বিপরীতে অবস্থিত হবে, তখন সেটাকে বলা হবে শিরোকোণ। কথা কি বুঝছেন? তাহলে কিন্তু এটাও শিরোকোণ। এই যে সমবাহু ত্রিভুজের এই কোণটা হচ্ছে শিরোকোণ, সমান সমান বাহু সংলগ্ন কোণ এবং বিপরীত বাহুটা ভূমি। বুঝছেন কি? তবে এইখানে একটা কনফিউশনাল প্রশ্ন আসে, একটু পরে বলতেছি। এই যে বিষমবাহু ত্রিভুজ কি? তাহলে যে ত্রিভুজের 3টি বাহুই অসমান তাকে কি বলে? বিষমবাহু ত্রিভুজ বলে। তাহলে আমি যদি বলি 3টা বাহু যদি অসমান হয় এর কোণ কয়টা অসমান? 3টা কোণ অসমান। বিষমবাহু ত্রিভুজকে আমি কোণ দিয়েও সংজ্ঞায়িত করতে পারি। কিভাবে? যে ত্রিভুজের 3টি কোণই অসমান, যে ত্রিভুজের 3টি কোণই সমান নয় তাকে বলে বিষমবাহু ত্রিভুজ। 3টি কোণ সমান নয় মানে অটো 3টা বাহু অসমান। যে ত্রিভুজের
তিনটি কোণের সমদ্বিখণ্ডক রেখা ত্রয় ত্রয় মানে রেখা তিনটা যদি অসমান হয় তাহলে সেটা বিষমবাহু ত্রিভুজ। আবার আমরা বলতে পারি যে ত্রিভুজের মধ্যমা তিনটা অসমান তাকেও বলা যায় বিষমবাহু ত্রিভুজ। এইভাবে সবকিছুই জানতে হবে, আপনি শুধু হুবহু সংজ্ঞা মুখস্থ করে যাবেন জ্যামিতির বই খুলে হবে না। এবং আমি গ্যারান্টি দিচ্ছি আপনি আমার ক্লাসগুলো একটু ধৈর্য ধরে করবেন, আপনি যদি জ্যামিতিতে উইক থাকেন সমস্ত দায়ভার আমার উপর দিবেন। আপনি যত দুর্বলই থাকেন না কেন আর যত সবলই হন না কেন, নিত্য নতুন অনেক আপডেট কিছু আপনার ভিতরে আসবে। সুতরাং ক্লাস করুন, শেয়ার দিন। আমার লাইভ ক্লাস অনলাইন ক্লাসে এমনিতেই আসা হয় কম, অফলাইন নিয়ে ব্যস্ত থাকি। যদি নিয়মিত ক্লাসগুলো পাইতে চান একটু সাপোর্ট দিতে হবে, আপনারা শেয়ার দিবেন, কমেন্ট করবেন বেশি বেশি, তাহলে রিচ বাড়বে, যত বেশি তত আগ্রহ বাড়বে। ওকে, কনফিউশনাল বিষয়টা বলি এখন। শিরকোণ, এটা শিরকোণের সমদ্বিখণ্ডক রেখা ভূমিকে যদি সমদ্বিখণ্ডিত করে, যে ভূমিকে সমদ্বিখণ্ডিত করছে, এটা শিরকোণ, শিরকোণের সমদ্বিখণ্ডক রেখা এটা, এবং ভূমি এটা ভূমিকে সমদ্বিখণ্ডিত করছে, সেই ত্রিভুজটাকে কি বলা যাবে? অপশনে সমবাহুও থাকবে, সমদ্বিবাহুও থাকবে। আপনি কোনটা অ্যান্সার দেবেন? আপনি অ্যান্সার কোনটা দেবেন? আপনাকে অবশ্যই অ্যান্সার দিতে হবে সমদ্বিবাহু। কারণ হ্যাঁ এটা হতে পারে, কিন্তু এটা হওয়ার জন্য এই বাহুটা সমান হতে হবে নিচের বাহুটা, এটা কোনো ম্যান্ডেটরি না। এই বাহু দুইটা সমান হলেই হইলো। এই বাহু দুইটা সমান আছে কিনা, তার মানে মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে, এটা মাস্ট বি ক্রাইটেরিয়া হচ্ছে, এটা ছাড়াই হবে না, সেটা হচ্ছে দুইটা বাহু সমান থাকার লাগবে এবং সমান বাহু সংলগ্ন কোণটা হবে শিরকোণ, এবং শিরকোণের সমদ্বিখণ্ডক রেখাটা ভূমিকে সমদ্বিখণ্ডিত করবে। এখন ভূমিটা সমান হলেও কিছু যায় আসে না, অসমান হলেও কিছু যায় আসে না। এই ক্ষেত্রে আপনার একটা কনফিউশন থাকতে পারে যে সমান হলে সমস্যা কি? সমান হলে সমস্যা নাই, কিন্তু সেটাই গ্রহণ করবো আমরা যেটা ধ্রুব সত্য, আর যেটা কিছু জায়গায় সত্য কিছু জায়গায় মিথ্যা, এই আংশিক সত্য কখনোই গ্রহণযোগ্য নয়। তাহলে এ বলতেছে দেখেন সমবাহু ত্রিভুজকে কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ ভুয়া প্রমাণ করে দিচ্ছে, যে সমদ্বিবাহু বলতেছে এই দুইটা বাহু সমান হলেই ঘটনাটা ঘটবে, তো ওর কথাটা তো মানছে এই দুইটা বাহু সমান করছে, কিন্তু সমবাহু ত্রিভুজের কথা কি তিনটা বাহু সমান হতে হবে, তো এই কথা তো মিথ্যা প্রমাণ করে দিল যে এই বাহু সমান না হলেও সমস্যা নেই, মাস্ট বি এই দুইটা হলেই হবে, ও তো ওকে মিথ্যা প্রমাণ করে দিল সমদ্বিবাহু। এই জন্য গ্রহণযোগ্য সত্য হচ্ছে এটা। তাহলে এটা যদি হয় কনফিউশনাল প্রশ্ন, জ্যামিতি বইয়ে পরীক্ষার হলে মাঝে মাঝে এই কনফিউশনাল প্রশ্নগুলো থাকে, আর অনেকে মনে করে কি যেটা আগে থাকবে সেটা দিব, দুইটাই উত্তর। নো, আপনার বেসিকের সমস্যা, এই জন্য বলতেছেন দুইটাই উত্তর। আমি যদি বলি একটা ত্রিভুজের একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করা হলো, বর্ধিত করা হলে উৎপন্ন কোণ দুইটি 120 ডিগ্রি করে হলো, 120 ডিগ্রি করে, ত্রিভুজটিকে আমি কি ত্রিভুজ বলবো? মানে একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করলাম, ধরেন এই যে সমবাহু ত্রিভুজের কোণগুলো কত ডিগ্রি করে? 60 ডিগ্রি করে, অবশ্যই 60 ডিগ্রি করে। তাহলে একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করলাম, করলে দুইটা বহিস্থ কোণ উৎপন্ন হলো, বহিস্থ কোণ দুইটা যদি 120 ডিগ্রি করে হয়, বহিস্থ কোণ দুইটা যদি 120 ডিগ্রি করে হয়, সেই ত্রিভুজটাকে কি বলবো? একটু কমেন্ট করে জানান তো, যে একটা ত্রিভুজে যে কোনো একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করলাম, বর্ধিত করলে উৎপন্ন কোণ দুইটি 120 ডিগ্রি করে হলে ত্রিভুজটিকে আমি কি ত্রিভুজ বলবো? কমেন্ট করে সবাই জানান, সবাই কমেন্ট করে জানান। সবাই একটু কমেন্ট করে জানান। এরপর থেকে সবাই জুম ইনস্টল দিবেন, জুমে ক্লাস নেব। নেট স্লো। এই ত্রিভুজটাকে কি ত্রিভুজ বলবো? বলবেন। একটা ত্রিভুজের
যে কোনো একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ দুইটি যদি 120 ডিগ্রি করে হয় তাহলে ত্রিভুজটিকে কি ত্রিভুজ বলা যাবে? তাহলে ত্রিভুজটিকে কি ত্রিভুজ বলা যাবে? একটু জানাবেন কমেন্ট করে। ওকে, অনেকেই কমেন্ট করতেছে সমবাহু, অনেকেই কমেন্ট করতেছে সমবাহু। এই জন্য এই প্রশ্নটা করেছি আমি। সমবাহু না সমদ্বিবাহু, অপশনে দুইটাই আছে। সমবাহু এবং সমদ্বিবাহু দুইটাই আছে। কেউ কেউ কমেন্ট করেছে সমবাহু, কেউ কেউ কমেন্ট করেছেন সমদ্বিবাহু। আসলে সঠিক উত্তর হবে সমদ্বিবাহু। আপনি এই সেন্সে উত্তর করছেন, এটা যদি 120 ডিগ্রি হয়, এটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে এটাও 60, এটাও 60, তাহলে এটা অবশ্যই 60 হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু দুইটা কোণ বহিস্থ কোণ সমান মানে তার দুইটা বাহু সমান, বাকি বাহুটা মেইন ফ্যাক্ট না। অ্যান্সার কিন্তু দুইটাই, কিন্তু গ্রহণযোগ্য সত্য হচ্ছে সমদ্বিবাহু। একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ দুইটি যদি সমান হয়, উৎপন্ন বহিস্থ কোণ দুইটি যদি সমান হয় তাহলে সেটা সমদ্বিবাহু। এই কারণেই, কারণ বাকি কোণটা আপনার সমান হইল কি হইল না এটা ফ্যাক্ট না। দুইটা বহিস্থ কোণ সমান মানে দুইটা অন্তস্থ কোণ সমান, দুইটা অন্তস্থ কোণ সমান মানে দুইটা বাহু সমান। এই জন্য উত্তর অপশনে দুইটাই থাকবে, বাট অ্যান্সার দেব হচ্ছে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। কথা কি বুঝছেন? আচ্ছা, আমরা এটাও বলতে পারি একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ দুইটি, এই কোণটা আর এই কোণটা যদি বিয়োগ করি, বিয়োগফল 0 হয়, তাহলে ত্রিভুজটি কি হবে? সমদ্বিবাহু। কারণ বিয়োগফল 0 তখনই হবে যখন এই কোণ দুটি সমান হবে। কারণ দুইটা কোণ সমান হওয়া মানে, বহিস্থ দুইটা কোণ সমান হওয়া মানে ওর দুইটা অন্তস্থ কোণ সমান, ওর দুইটা অন্তস্থ কোণ সমান হওয়া মানে ওর দুইটা বাহু সমান, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ। এখন সমবাহু হতে গেলে তিনটা বহিস্থ কোণেই সমান হতে হবে, তাহলে সেটা সমবাহু ত্রিভুজ হবে। ওকে, অনেকেই বুঝেছেন, অনেকেই কমেন্ট করছেন সমদ্বিবাহু, সমদ্বিবাহু, গুড। আচ্ছা, আমরা যা জানলাম আজকে, যে জিনিসগুলো জানলাম সেটা হচ্ছে, আবার এখানে দেখেন এই যে এটা একটা কি ত্রিভুজ ছিল? এটা ছিল সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ ছিল? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয়, এটা এই বাহু দুইটা যদি সমান হয়, এই বাহু আর এই বাহু, এই যে সমকোণী ত্রিভুজের অবশ্যই সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, একমাত্র সমকোণী ত্রিভুজে অতিভুজ থাকে। আমি এখন বলতেছি এই বাহু আর এই বাহু সমান, তার মানে এর বিপরীত কোণ এইটা, এটার বিপরীত কোণ এইটা, এই কোণ দুইটাও সমান হবে, তখন এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। তখন আমরা এই ত্রিভুজটার নাম কি বলতে পারি? এই ত্রিভুজটার নাম আমরা তখন বলতে পারি সমকোণীও বলতে পারি এবং সমদ্বিবাহুও বলতে পারি, কারণ দুইটা বাহু সমান আছে। এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। কথা কি বুঝছেন? আচ্ছা, আর একটা বিষয় দেখেন, সমকোণী ত্রিভুজটা আমাদের, সমকোণী ত্রিভুজটা তিনটা বাহু, সমবাহু ত্রিভুজের আমাদের কয়টা বাহু সমান? তিনটা বাহুই সমান। সমবাহু ত্রিভুজের তিনটা বাহুই সমান, যার তিনটা বাহু সমান তার তিনটা কোণও সমান। আচ্ছা, সূক্ষ্মকোণী ত্রিভুজে আমরা কি জানি সংজ্ঞাটা পড়ছিলাম? যে ত্রিভুজের তিনটি কোণ সূক্ষ্মকোণ তাকে বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সমবাহু ত্রিভুজে দেখেন তো তিনটা কোণ সূক্ষ্মকোণ কিনা, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তার মানে সমবাহু ত্রিভুজের কোণগুলোও কিন্তু সূক্ষ্মকোণ। তো তিনটা কোণই সূক্ষ্মকোণ, তাহলে যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ তাকে আমরা কি বলতে পারি? সূক্ষ্মকোণী ত্রিভুজ। অর্থাৎ সমবাহু ত্রিভুজ একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মাত্রই সূক্ষ্মকোণী ত্রিভুজ, এই জন্য সমবাহু ত্রিভুজের অপর নাম বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর তার মানে সমবাহু ত্রিভুজ মাত্রই সূক্ষ্মকোণী ত্রিভুজ, কিন্তু সূক্ষ্মকোণী মানেই সমবাহু হবে এমন কোনো বাধ্যতামূলক না। এই যে এখানে দেখেন, এখানে বাহু তিনটা কখনোই সমান না, এখানে বাহু তিনটা অসমান আছে, তো এটা কি সমবাহু হইছে? সূক্ষ্মকোণী ত্রিভুজ বিভিন্ন রকম বাহুতে হতে পারে। এই যে এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটার বাহুগুলো কিন্তু কম বেশি আছে, বা সূক্ষ্মকোণীর বাহুগুলো বিভিন্ন রকম হতে পারে,
কিন্তু সমবাহু হলেও মাস্ট বি সূক্ষ্মকোণী, কারণ 60 ডিগ্রি করে ওর কোণ, এই জন্য বলা হয় সমবাহু ত্রিভুজ মাত্রই সূক্ষ্মকোণী ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের অপর নাম সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজ মাত্রই সূক্ষ্মকোণী ত্রিভুজ, কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজ মাত্রই যে সমবাহু ত্রিভুজ হবে এমনটা নয়। কথা ক্লিয়ার? ওকে, আশা করা যায় বুঝতে পারছেন। রমজানের মধ্যে আসলে ক্লাস করা ইফতারের পর পরে খুব কঠিন হয়ে যায় আপনাদের জন্য, তারপরে যে কষ্ট করে ক্লাস করতেছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমরা যা যা পড়লাম আজকে, যে যে কনসেপ্টগুলো নিলাম, একটু এই কনসেপ্টগুলো দেখি। যে একটা ত্রিভুজের প্রকারভেদ আমরা পড়লাম, ত্রিভুজ আসলে নামকরণ শিখলাম, প্রকারভেদ শিখলাম। ত্রিভুজ হচ্ছে কোণ ভেদে তিনটা, সমকোণী, স্থূলকোণী, সূক্ষ্মকোণী। তো এই যে সমকোণী ত্রিভুজ কি জিনিস? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলে সমকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ কি জিনিস? যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে বলে স্থূলকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ কি জিনিস? যে ত্রিভুজের তিনটি কোণেই সূক্ষ্মকোণ তাকে বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ মানে সমকোণী ত্রিভুজ, বা 90 ডিগ্রি যে ত্রিভুজে আছে, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে বলে সমকোণী ত্রিভুজ। বা আমরা বলতে পারি এই দুইটা কোণ যোগ করেও 90 ডিগ্রি। আবার আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুইটি পরস্পরের পূরক কোণ। আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুইটি পরস্পরের পূরক কোণ। আমরা এভাবেও বলতে পারি যে ত্রিভুজের দুইটি কোণ পরস্পরের পূরক, তাদেরকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আবার আমরা এভাবেও বলতে পারি যে ত্রিভুজের মানে অতির্ভুজ থাকে এবং তার বিপরীতে একটি কোণ থাকে সমকোণ, তাকেই বলে সমকোণী ত্রিভুজ। বিভিন্ন ভাবে বলা যায়। অতির্ভুজ একমাত্র সমকোণী ত্রিভুজেই থাকে, স্থূলকোণী এগুলো বা কোনোটাতেই থাকে না। বাহুভেদের ত্রিভুজ তিনটা, একটা হচ্ছে সমবাহু, একটা সমদ্বিবাহু, একটা বিষমবাহু। সমবাহুর মধ্যেই নামগুলো আমাদের জানা আছে। বাহু সমান, যে ত্রিভুজের বাহুগুলো সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, সমান দুইটা বাহু যে ত্রিভুজের সেটাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। বিষমবাহু মানে সমান নয়, অসমান, যার বাহুগুলো অসমান, যে ত্রিভুজের বাহুগুলো অসমান সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। আবার আমরা একটু ডিপলি গেলে বুঝতে পারি সমবাহু ত্রিভুজের মধ্যবিন্দুগুলো যোগ করলে যে ত্রিভুজ পাওয়া যায় সেটাও কি সমবাহু ত্রিভুজ। আবার আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজের তিনটি বাহু যেহেতু সমান, তাই যে ত্রিভুজের যেই কয়েকটা বাহু সমান, সেই কয়েকটা কোণ সমান, সেই কয়েকটা মধ্যমা সমান, সেই কয়েকটা কোণের সমদ্বিখণ্ডক সমান, সেই কয়েকটা লম্ব সমান, লম্ব দ্বিখণ্ডক সমান, সেই কয়েকটা বাহু সমান, সেই কয়েকটা বহিস্থ কোণ সমান। কথা কি বুঝছেন? তাহলে আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজের কোণের যে ত্রিভুজের তিনটি মধ্যমা সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। আমরা বলতে পারি যে ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডক সমান সেটাও সমবাহু ত্রিভুজ। এভাবে সমদ্বিখণ্ডক তিনটি মানেই সমবাহু ত্রিভুজ সমান। আবার আমরা এভাবে বলতে পারি যে ত্রিভুজের কোণগুলো 60 ডিগ্রি করে সেটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের কোণগুলো সমান সেটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কি? দুইটা বাহু সমান মানে দুইটা কোণ সমান, দুইটা কোণের সমদ্বিখণ্ডক সমান, দুইটা মধ্যমা সমান, দুইটা লম্ব দ্বিখণ্ডক সমান। আবার এইটাতে আমরা বলতে পারি যে ত্রিভুজের অন্তকেন্দ্র, পরিকেন্দ্র এবং ভরকেন্দ্র একই জায়গায় সেটাকেই বলা হয় সমবাহু ত্রিভুজ। বাকি ত্রিভুজগুলোর ক্ষেত্রে অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র বিভিন্নটার বিভিন্ন জায়গায় হবে। আবার শিরকোণ কি জিনিস? সমান দুইটা বাহুর নিয়ে যে কোণটা হয় সেটা হচ্ছে শিরোকোণ, এবং ওর বিপরীত বাহুটা হয় ভূমি। ভূমির বিপরীত কোণ এবং সমান দুইটা বাহু মিলে যে কোণ সেটাই হচ্ছে শিরোকোণ। আচ্ছা, আমরা যদি বলি শিরকোণের সমদ্বিখণ্ডক রেখা যদি ভূমিকে সমদ্বিখণ্ডিত করে সেই ত্রিভুজটার নাম কি? সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা যদি বলি যে ত্রিভুজের দুইটি মধ্যমা সমান সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। যদি বলি ভূমির প্রান্তবিন্দু দ্বয় থেকে অঙ্কিত মধ্যমা দুইটা বা কোণের সমদ্বিখণ্ডক দ্বয় সমান সেটাকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। কথা কি বুঝতেছেন? কনফিউশনাল প্রশ্ন। আর যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান, তিনটি মধ্যমায় অসমান, তিনটি কোণে অসমান সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। পরীক্ষার মধ্যে কনফিউশনাল কিছু প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন যেমন ছিল, একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ দুইটি যদি সমান হয় তাকে কি ত্রিভুজ বলবো? সমবাহু অপশনে থাকবে, সমদ্বিবাহুও হবে, দুইটাই সঠিক অ্যান্সার, বাট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে সমদ্বিবাহু, কারণ দুইটা কোণ সমান বলছে। কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা,
সজীব কর্মকার জয়, এক্সিলেন্ট ক্লাস দাদা, অনেক দিন পর দেখলাম দাদা আপনাকে। পাখি খাতুন, থ্যাংক ইউ আপু, আপনার কমেন্ট পেয়ে আমারও ভালো লাগলো পাখি আপু। আর সজীব দাদা আপনাকেও ধন্যবাদ, ক্লাস ভালো লাগতেছে। তো নিয়মিত আমি ক্লাস নিতে চাই, ভিউ যদি বেশি হয়, মানুষ যদি বেশি দেখে, মানুষ যদি জানে, আমার এনার্জি এমনিতেই বেড়ে যাবে। আমি বোর্ডটা ব্যবহার না করে এই যে স্পট ধরে গেছে, ভিতর থেকে ডিসপ্লে ফেটে ফেটে যাচ্ছে, বুদবুদ হচ্ছে, ফাঁকা সাদা সাদা, এই যে সাদা সাদা বুদবুদ এখানে আছে। তো ব্যবহার করতে চাই বোর্ডটাকে, 1.5-2 বছর আগে বোর্ডটা কিনে রাখছি, ব্যবহার করা হচ্ছে না।